আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা স্থির তড়িৎ অধ্যায়টির ধারাবাহিক আজকে আলোচনা করব বিভব এবং প্রাবল্য সম্পর্কিত সৃজনশীল। আমরা অলরেডি স্থির তড়িতের উপর 4টা ভিডিও আমি এখানে কমপ্লিট করছি। এটা পঞ্চম ভিডিও। যারা আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্রথম 4টা ভিডিও দেখতে হবে। প্রথম 4টা ভিডিও, এই প্রথম 4টা ভিডিওর মধ্যে 2টা কুলম্ব বলের উপর ছিল, 2টা কুলম্ব বল এটার উপর ছিল। একটা ছিল তড়িৎ বিভবের উপর, একটা ছিল প্রাবল্যের উপর, তৃতীয়টা প্রাবল্যের উপর ছিল, তারপর একটা ছিল বিভবের উপর। এই 3টা সূত্র মানে 4টা ভিডিও আমাদের যদি আগে জানা থাকে বা দেখা থাকে, তারপর আমরা আজকের ক্লাসটা ভালো বুঝবো, না হলে কিন্তু বুঝবো না। এই জন্য তোমাদেরকে অবশ্যই এই ভিডিওগুলো দেখে আসতে হবে, তারপর তুমি কি আজকের ভিডিওটা দেখবে, ঠিক আছে? এর আগে একটু আমি সলভিংয়ে যাওয়ার আগে আজকে কনসেপচুয়াল কোনো পড়া নাই। এটা আমাদের এই চকবাজার চট্টগ্রাম অফলাইন ব্যাচের ঠিকানা। তোমরা কেউ যদি পড়তে আসতে চাও বা তোমাদের জুনিয়র বা ছোট ভাই বোন পাঠাতে চাও, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে এই ঠিকানায় চলে আসতে পারবে। দেখো, আমাদের আজকের ক্লাসটা পুরোটাই সলভিং। এখানে কোনো বেসিক কোনো নাই, বুঝাবো না কোনো কিছু। মানে ম্যাথগুলা বোঝানোর জন্য যতটুকু বেসিক বলা দরকার ততটুকু বলবো, কিন্তু আমরা ধীরে ধীরে সবগুলো বেসিক কিন্তু সব টাইপের এখানে যে আজকে যে ম্যাথগুলো আছে সেগুলার একটা না একটা টাইপ বা কোনো না কোনো কিছু অবশ্যই আমাদের মূল ভিডিও যে 4টা দিয়েছি ওইগুলোতে পড়াই ফেলছি। এখানে জাস্ট ভিন্ন সিচুয়েশনে কিভাবে আমরা সৃজনশীলগুলো সলভ করতে পারি সেটা কি জানবো। এখন দেখো পাশের চিত্রে এই প্রশ্ন আমি এখানে একটা সুন্দর কাজ করেছি, সেটা 25 সালের প্রশ্নগুলো নিয়েছি ম্যাক্সিমাম, একদম লাস্টের দিকে 2-1টা ছাড়া সবগুলোই 25 সালের প্রশ্ন থেকে নিয়েছি, কারণ এগুলো এখনো সলভিং তেমন কোনো টিচারের ইউটিউব চ্যানেলে বা আমাদের গাইড টেস্ট পেপারগুলোতে আসবে না, কারণ রিসেন্ট মাত্র পরীক্ষা শেষ হয়েছে, এই জন্য এগুলো সলভ করে দিচ্ছি। দেখো পাশের চিত্রে ABCD আয়তকার ক্ষেত্রের ABDC, এই ABটা 1 মিটার, এই DCটাও কয় মিটার? 1 মিটার। ADBC 0.8 মিটার, এটাও 0.8 মিটার, 0.8 মিটার, এইটাও 0.8 মিটার। ওকে, আয়তক্ষেত্রটির B এবং D বিন্দুতে যথাক্রমে এই যে B এবং D, এখানে একটা চার্জ এবং D বিন্দু B তে দিছে কত? 5 × 10⁻³ কুলম্ব, আর এখানে দিছে -2.25 × 10⁻³ কুলম্ব। এই যে স্থাপন করা হলো। A ও C বিন্দুকে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে কিনা? A বিন্দু এবং C বিন্দুতে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে কিনা, এটা আমাদের কাছে জানতে হবে। এখন তোমরা একটা জিনিস ভালো করে বুঝিও, কিন্তু সেটা কি স্যার, আমাদের যদি সবকিছু মানে তড়িৎ প্রবাহিত হতে হয়, তাহলে 2টা বিন্দুর মধ্যে কিন্তু বিভবের পার্থক্য থাকতে হবে। কিসের পার্থক্য থাকতে হবে? বিভবের অবশ্যই পার্থক্য থাকতে হবে। সেই বিভব পার্থক্য থাকলে তবেই মানে বিদ্যুৎ প্রবাহিত। আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়, তাই না? তাইলে এখানে এই 2 বিন্দু A এবং C বিন্দুর দুটোটা বিন্দুর বিভব বের করব, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। আর যদি 2টা বিন্দুর বিভব একই হয়, তাহলে কিন্তু তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে না। তার দ্বারা 2টা বিন্দুর বিভব একই হওয়ার অর্থ হলো দুটোটা বিন্দু একই বিন্দু অ্যাকচুয়ালি, ঠিক আছে? না হলে তো ভিন্ন বিন্দু হলে তো অবশ্যই বিভব ভিন্ন ভিন্ন হতো। তাইলে আমাদের প্রথমে দেখো এই কোথায় A এবং C, তাহলে A বিন্দুতে বিভব বের করতে হবে। দেখো A বিন্দুতে ওর জন্য বিভব আছে, ওর জন্য বিভব আছে। আমি এটাকে Q2 দিচ্ছি, এটাকে Q1 দিচ্ছি, আর এটাকে আমি এর থেকে এর দূরত্বটাকে R1 দিচ্ছি, এর থেকে এর দূরত্বটাকে এটাকে R2 দিচ্ছি। দেখো এটা R2, এগুলা যা, এটাও কিন্তু সেম, এটাও R2। এটা যদি R1 হয়, এটাও কিন্তু R1, আমরা জানি। তাহলে দেখো এই বিন্দুটাতে ওর জন্য একটা বিভব হবে, ওর জন্য একটা বিভব, তাহলে কয়টা বিভবের যোগফল? 2টা বিভবের যোগফল। তাহলে দেখো তো A বিন্দুর বা A বিন্দুতে বিভব, A বিন্দুর বিভব VA = হবে V1 + V2, মানে ওই চার্জের জন্য এখানে বিভব, ওই চার্জের জন্য এখানে বিভব। আমি কিন্তু এই বিভব কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমি ভিডিওতে দেখাইছি, আমি এই জন্য একসাথে করছি। কেউ চাইলে V1 V2 আলাদা আলাদা বের করতে পারবা, মানে ওর জন্য এখানে বিভব বের করবা আলাদাভাবে, ওর জন্য এখানে বিভব বের করবা, তারপর 2টা যোগ করবা, এভাবেও পারবা। দেখো স্যার
V1 হবে CQ1 ডিভাইড বাই হচ্ছে হলো কি R1 প্লাস CQ2 ডিভাইড বাই হচ্ছে হলো কি R2। আমি চাইলে এখানে C কমন নিয়ে ফেলতে পারি, না নিলেও কোনো সমস্যা নাই। 9 × 10⁹ Q1 হচ্ছে হলো কত 5 × 10 ইনভার্স 3 ডিভাইড বাই R1 কত 1 প্লাস 9 × 10⁹ ইন্টু Q2 হচ্ছে হলো মাইনাস 2.25 × 10 ইনভার্স 3। এই মাইনাস এই প্লাসকে মাইনাস বানিয়ে দেবে কিন্তু ডিভাইড বাই হচ্ছে হলো কত 0.8। যেহেতু বিভব R1 স্কোয়ার হবে না কিন্তু এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেটরে তাড়াতাড়ি করে ফেলতে হবে, এগুলো আমি আস্তে আস্তে করলে প্যারা খেয়ে যাবা, ঠিক আছে। 5 × 10 ইনভার্স 3 বিয়োগ হচ্ছে হলো 2.25 × 10 ইনভার্স 3 ভাগ হচ্ছে হলো 0.8 ইন্টু হচ্ছে হলো এটাকে আমি দেখতে পাচ্ছি এই 1.968 ইন্টু 10⁷ ভোল্ট, এত ভি লিখলেও হতো। তাহলে আমাদের কোথায় এ বিন্দুর বিভব পেয়ে গেছি। এবার আমরা পাবো কোথায়, কোন বিন্দুর বিভব বের করা লাগবে আমাদের ওই সি বিন্দুর বিভব ভিসি। ওর জন্য একটা বিভব পাবো, ওর জন্য একটা বিভব পাবো। এখানে আশেপাশে একটা বিন্দুতে বিভব বের করতে হলে ওইটার আশেপাশে যতগুলো চার্জ আছে সবার জন্য বিভব নিয়ে ডিরেক্ট স্কেলার যোগ করে ফেলবো। কারণ কি বিভব স্কেলার রাশি সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগফল বের করে ফেলবো। তো আমরা ভিসি ওর জন্য যেটা সেটাকে আমি V1 লিখতেছি, আর ওর জন্য এখানে যেটা যেহেতু এটা Q2 চার্জ এই জন্য সেটা V2 লিখতেছি। দেখো ওর জন্য যখন বিভব বের করবো তখন এটা হচ্ছে এবার একটু ক্যাচাল আছে, CQ1 ওর থেকে দূরত্বটা বসাতে হবে, এটার নাম কিন্তু আমরা R2 দিছি, তাই না। প্লাস যেহেতু হচ্ছে অনেকে মনে করবে স্যার Q1/R2 কেন, Q1/R1 হওয়ার কথা ঠিক আছে, কিন্তু আমরা এটাকে R2 এটাও R2 ধরে ফেলছি, তো তাহলে ওর থেকে ওকে Q1 ধরছি, তাহলে Q1 এর জন্য এখানে যখন বিভব বের করবো তখন এটা অবশ্যই হচ্ছে এই R2টাই ব্যবহার করতে হবে, মানে এই দূরত্বটা। তুমি চাইলে আবার এই পাশের জন্য আলাদাভাবে এটাকে R1 এটাকে R2 ধরতে পারো, এই সি বিন্দুর জন্য পারবা তুমি, কোনো ব্যাপার না। কিন্তু আমি একই চিত্রের মধ্যে R1 এবং R2 যেন কনফিউশন ক্রিয়েট না হয় সেই জন্য এইভাবে দোনোটাকে R2 রাখছি। তাহলে এটা Q1/R2 CQ2 ডিভাইড বাই হচ্ছে কি R1, মানে এটার জন্য এখানে যখন বিভব বের করবো তখন দূরত্বটা হচ্ছে R1 আর Q2/R1। সি কমন নিয়ে তুমি চাইলে হচ্ছে এখানে যাই হোক CQ1 হচ্ছে কত 5 × 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই R2 কত R2 হচ্ছে এই যে দেখো R2 0.8, ঠিক আছে, প্লাস C × Q2 কত মাইনাস 2.25 × 10 ইনভার্স কত 3 ডিভাইড বাই R1 কত 1। তাহলে এখান থেকে তোমরা দেখতে পারো এটা কত আসে। এই দুইটা ক্যালকুলেশন করার পর আমি যাই দেখতে পাচ্ছি, দেখো এই যে এই রাশিটা এখানেও আছে, এই যে দেখো কই জানো, সরি নাকি না একটু ভুল হয়েছে আমার। এবার হচ্ছে কি এটা Q1 থেকে না, ঠিক আছে, ভিন্ন এগুলা। তাহলে এবার একটু করতে হবে, করলে কত আসে দেখো তো তোমরা, 5 × 10 ইনভার্স 3 ইন্টু হচ্ছে 0.8 বিয়োগ হচ্ছে আমার এটা আসছে 1.575 × 10⁷ ভোল্ট। দেখো তাইলে দুই বিন্দুর মধ্যে VA এবং VC মানে হচ্ছে এ বিন্দুর বিভব এবং সি বিন্দুর বিভবের মধ্যে আমি দেখতে পাচ্ছি VA বড়, কে বড় বলো তো, এখানে হচ্ছে VA এ বিন্দুর বিভব গ্রেটার দেন কি বলতো সি বিন্দুর বিভব। তাইলে অবশ্যই এ এবং সি কে যদি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় তাহলে এখানে তড়িৎ প্রবাহিত হবে, তবে আবার কোন দিক থেকে, এ থেকে সি এর দিকে তড়িৎ প্রবাহিত হবে, কারণ উচ্চ বিভব থেকে আমরা জানি নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়।
আশা করি আমার ক্যালকুলেশন কোথাও ভুল হয় নাই। তারপর যদি ক্যালকুলেশন কোথাও ভুল হয় তোমরা ক্যালকুলেশনটা ঠিক করে নিবে, কিন্তু কনসেপ্ট ঠিক আছে। মানে দুইটা বিন্দুকে তার দ্বারা যুক্ত করলে, বা যদি বলে যে এই বিন্দু থেকে ওই বিন্দুর দিকে তড়িৎ প্রবাহিত হবে কিনা, তাহলে ওই দুইটা বিন্দুর হচ্ছে বিভব বের করবা, তারপর দেখবা বিভব ভিন্ন ভিন্ন কিনা। যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তড়িৎ প্রবাহিত হবে, এবং উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। আবার একটা জিনিস মনে রাখবে, তড়িৎ প্রবাহ যেদিকে ঘটে উচ্চ বিভব থেকে যদি তড়িৎ প্রবাহ নিম্ন বিভবের দিকে ঘটে, তাহলে মনে রাখবে ইলেকট্রন কিন্তু নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে, কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ ইলেকট্রনের বিপরীত দিকে। তাহলে অনেক সময় তোমাকে তড়িৎ প্রবাহ চাইতে পারে যে হচ্ছে তড়িৎ প্রবাহিত হবে কিনা, আবার বলবে কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে। এটা না বলে বলতে পারে কোন দিক থেকে ইলেকট্রন, দেখো ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে, এটাও বলতে পারে। দেখো কোন দিক থেকে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে, যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ, তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন। আবার অনেক সময় ইলেকট্রনের কথা বলে না, বলে যে ঋণাত্মক চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে। ঋণাত্মক চার্জ মানে আসলে ইলেকট্রনই যা কোন দিক থেকে কোন দিকে যাবে, মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। আবার আরেকটা বলতে পারে যে হচ্ছে তোমাকে সেটা ধনাত্মক চার্জ কোন দিকে যাবে, ঠিক আছে। তখন হচ্ছে ঋণাত্মক চার্জ যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, তাহলে ধনাত্মক চার্জ যদি বলে আর কি, ধনাত্মক চার্জ ধরবা হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, তড়িৎ প্রবাহের দিকটাই হচ্ছে ধনাত্মক চার্জের দিক ধরবা, ঠিক আছে। এভাবে হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এইভাবে চার্জ ধনাত্মক চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে, ঋণাত্মক চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে, ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে, তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাবে, বা তড়িৎ প্রবাহিত হবে কিনা, সবগুলা কনসেপ্টের চিকিৎসা একটাই। কি চিকিৎসা স্যার? আমাকে হচ্ছে বিভব, ওই বিন্দুগুলোর বিভব বের করতে হবে, তারপর বিভবের পার্থক্য থাকলে বিভব তড়িৎ প্রবাহ হবে, ইলেকট্রনের আদান প্রদান হবে, চার্জের আদান প্রদান হবে, কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। আর যদি দুটোটা সমান হয়ে যায় তাহলে হচ্ছে তড়িৎ প্রবাহিত হবে না। আশা করি বুঝাতে পেরেছি। এরপরের প্রবলেমে চলে যাই। এখানে বলা আছে চিত্র এ বিন্দুতে এত কুলম চার্জ এবং বি বিন্দুতে এত কুলম চার্জ স্থাপন করা হচ্ছে। এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার। আচ্ছা, মালেক এ বিন্দু থেকে এত সেন্টিমিটার দূরে পি বিন্দুতে একক ধনাত্মক আধান স্থান করে এটা স্থাপন হবে, স্থাপন করে কোনো সাড়া পায় না। মালেক সাড়া পায় না কেন? ভাই এই অঙ্কটা আমি করাবো না, এটা তোমরা করবা। আসলে ওই বিন্দুতে হচ্ছে প্রাবল্য শূন্য। কি শূন্য বলো তো? এখানে এই বিন্দুটা হচ্ছে, যদি এটা পুরো দূরত্বটা কত, 10 সেন্টিমিটার, মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার। এখানে Q1 ধরো, এখানকার চার্জটা হচ্ছে Q1, এখানে চার্জটা হচ্ছে Q2, এবং এইটুকু হচ্ছে 10 সেন্টিমিটার, সরি পুরোটা হচ্ছে 10 সেন্টিমিটার, পুরোটা 10 সেন্টিমিটার। এইটুকু দূরত্ব হচ্ছে তোমার বলছে তো এ বিন্দু থেকে 4.37 সেন্টিমিটার দূরে হচ্ছে কোনো 1 কুলম চার্জ স্থাপন করছে এখানে। তাহলে এটাকে আমি Q3 দিচ্ছি, বা Q দিতে পারো তোমরা, 1 কুলম। এটা কোনো সাড়া পায় না। কোনো সাড়া পায় না মানে চার্জটা ওই বিন্দুতে স্থির থাকে, কোনো আকর্ষণ বল অনুভব করে না, বিকর্ষণ বল অনুভব করে না। দুইটা কথা বলা যেতে পারে। এখানে যে বিন্দুটা আছে পি বিন্দু, সেই পি বিন্দুতে হচ্ছে Q3 চার্জের উপর লব্ধি বল শূন্য, এক কথা। আবার আরেকটা কথা বলা যেতে পারে যে Q3 বিন্দুতে হচ্ছে কি প্রাবল্য শূন্য, লব্ধি প্রাবল্য শূন্য। প্রাবল্য শূন্য হয় ওই Q3 চার্জের উপর লব্ধি বলটাও শূন্য হয়। যে কোনো একটা বের করে করলেই তোমার হবে। তো এখানে তুমি হচ্ছে কি করবা, প্রথমে হচ্ছে এই যে Q1 চার্জের জন্য এই পি বিন্দুতে প্রাবল্য বের করো। Q1 চার্জের জন্য দেখো, Q1 চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য দিয়ে করি আমি। বল দিয়েও তোমরা করতে পারো। কিভাবে বল দিয়ে করতে পারে, কিভাবে লব্ধি বল বের করতে পারে, কিভাবে কি করতে পারো, এগুলো কিন্তু আমি প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও, তৃতীয় ভিডিও, চতুর্থ ভিডিওতে শিখাইছি। প্লিজ তোমরা হচ্ছে এই ভিডিও দেখার আগে ওই ভিডিওগুলো দেখো, তাইলে হচ্ছে আর মনে হবে না যে স্যার কেন বুঝাচ্ছে না ভালো করে। দেখো Q1 চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য, এটা হচ্ছে E1, E1 হচ্ছে C Q1। এটাকে যদি আমি R1 ধরি, তাইলে এই দিক থেকে দূরত্বটা R2টা কত হবে? R2 এটা হচ্ছে 5 হবে হচ্ছে 5.63 সেন্টিমিটার, দুইটা যোগ করলে 10 সেন্টিমিটার। তাইলে Q1 বাই R1 স্কয়ার, তাহলে C 9 × 10⁹ ইন্টু, দেখো তো স্যাররা এই আমাদের ইন্টু হচ্ছে Q1 কত? Q1 বলেই দিছে, এ বিন্দুটা হচ্ছে 1.5 × 10⁻⁶ ডিভাইড বাই R1 স্কয়ার, যেহেতু প্রাবল্য। R1 কত? এই যে 0.0437
মিটার, এটা স্কোয়ার, ঠিক আছে। যদি 40 সেন্টিমিটার তাহলে 0.4 হতো, তাহলে এটা হচ্ছে 0.43, তাহলে ঠিক আছে আমার এটা। এখন এটার ক্যালকুলেশন করে প্রাবল্য বের করে ফেলো তোমরা। 1.5 ইন্টু 10 ইনভার্স কত 6, এটাকে ভাগ করব আমরা 0.0437 স্কোয়ার দিয়ে, এটা ইন্টু হলো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আমি এটা আমার কাছে উত্তর পাইলাম হলো 7.07 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার কুলম। এবং এটার দিক কোন দিকে হবে তোমরা বলো তো? এখানে প্লাস চার্জ, আমরা জানি প্লাস চার্জের জন্য প্রাবল্য হয় বিন্দুর দিকে, তাহলে প্রাবল্যের দিকটা এইদিকে, এইদিকে, এইদিকে। দেখো E1টা হবে এইদিকে, এ থেকে বি বরাবর, তাহলে এ বি বরাবর। আচ্ছা, এ বি বরাবর। এবার আসো ওই Q2 চার্জের জন্য, মানে বি বিন্দুর চার্জটার জন্য পি বিন্দুতে দেখো, তাইলে Q2 চার্জের জন্য, সুতরাং দিয়ে দেখি, সুতরাং Q2 চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য E2 C Q2 ডিভাইড বাই R2 স্কয়ার, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q2টা কত বলাই আছে এখানে, দেখো 2.5 ইন্টু 10 ইনভার্স 6, দূরত্বটা হচ্ছিল 0.0563 এটা স্কয়ার, তাহলে এখান থেকে তুমি প্রাবল্যটা পাবে। 2.5 ইন্টু 10 ইনভার্স 6 ভাগ হলো 0.06056 563 স্কয়ার ইন্টু হলো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এটা পাইলাম হলো একই রকম, একদম প্রায় সেম টাইপের আসলো, মানে 7.09, মানে 7.1 অ্যাকচুয়ালি, 09 এর জায়গায় 7.1 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার কুলম। এবার দেখো এটাও প্লাস চার্জ, এখানে যখন প্রাবল্য বের করব বিন্দুর দিকে হবে প্রাবল্যের দিক, তাহলে E2টা হবে এই দিকে। দেখো অলমোস্ট এটা কি সেম, কিন্তু অলমোস্ট এটা সেম একদম হলো দশমিকের হয়তো কারণে এদিক ওদিক হচ্ছে, এটা 7.07ই লেখা যায়, এটাকে আমি 7.1 বানিয়ে দিতে পারি, এটাকেও 7.1, তাইলে ব্যাপারটা এটা সারা যেহেতু পায় নাই বলেই দিছে, তাহলে আমরা এটাকে একদম 7.09কে 7.07 ধরে কেন ধরলাম বলো তো? লব্ধি প্রাবল্যটা শূন্য হওয়ার জন্য। এটার দিক কোন দিকে হবে? বি থেকে এর দিকে, তাহলে এটা বি এ বরাবর, বি এ বরাবর। তাইলে এখন দেখো E1 এবং E2 একই লাইন বরাবর বিপরীত দিকে না, তাইলে আমরা জানি লব্ধি হবে তাদের বিয়োগফলের সমান, তাইলে আমরা এগুলো শিখছি কিন্তু। তাইলে সুতরাং বলতো পি বিন্দুতে ইটা হবে কি, পি বিন্দুতে ই লব্ধি বল ই ইকুয়াল টু হবে E1 এবং E2 এর বিয়োগফল, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ হয় সাধারণত, এখানে তোমরা সমান, তাহলে এটা 0 চলে আসবে এত নিউটন পার কুলম। যেহেতু তাহলে এবার বলো Q3 এর উপর বল কত? এখন Q3 এর উপর লব্ধি বল আমরা জানি F ইকুয়াল টু Q3E, QE আর কি, তাহলে Q3 কত? 1 কুলম, আর E কত? 0, তাহলে কত? 0 নিউটন। তাহলে দেখো পি বিন্দুতে যখন Q3 বল রাখা হয়েছে তখন তার উপর লব্ধি প্রাবল্য কাজ করে 0 নিউটন পার কুলম, লব্ধি বল কত? তাহলে 0 নিউটন। যেহেতু তুমি এভাবেই বলতে পারো Q3 এর উপর বা পি বিন্দুতে Q3 চার্জ স্থাপনের পর উহার উপর লব্ধি বল 0, যার কারণে হলো কি পায় না? মালেক সারা পায় না, কোনো মালেক সারা পায় না, মানে হলো Q3 চার্জটা কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না। বুঝছেন সবাই? দেখেন তো ভিডিও সবকিছু বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে লেখাগুলা, ভিডিও রেকর্ডও হচ্ছে কিনা? ঠিক আছে। আমাদের লাইটিং সেটআপটা অত ভালো না, এজন্য হয়তো একটু সাদাটে থাকবে সবকিছু, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। এবার আসো আমরা পরের প্রবলেমে চলে যাই। এখানে আমাদেরকে একটা বলছে 2 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের দুটি লিখছে, এখানে এটা দুটি কৌণিক বিন্দু পি এবং কিউ, পি কিউতে দুটা চার্জ আছে, এই আর বিন্দুতে একটি হিলিয়াম নিউক্লিয়াস স্থাপন করলে সেটি কোন দিকে কত বল অনুভব করবে, কথা বুঝিও।
তাইলে কত বল, এই যে ওর জন্য এখানে আর বিন্দুতে হিলিয়াম নিউক্লিয়াস, তুমি এখানে একটা লব্ধি, ওর জন্য একটা প্রাবল্য বের করবা, ওর জন্য একটা প্রাবল্য বের করবা। সমবাহু ত্রিভুজে দুই কোণায় চার্জ দেওয়া থাকলে তৃতীয় কোণায় প্রাবল্য কেমনে বের করে শিখাইছি তো? শিখাই নাই? শিখাইছি। তো তোমাদের হচ্ছিল এখানে কাজ হবে হচ্ছিল এই যে এটাকে যদি তুমি Q1 ধরো, এটাকে Q2 ধরতে পারো, আর এগুলো যেহেতু এর থেকে এই বিন্দুর দূরত্ব, এর থেকে এই বিন্দুর দূরত্ব, এগুলোকে আর ধরতে পারো কারণ দুটোটা আর সেম। তাহলে তোমার প্রথম কাজ কি বলতো? এই যে Q1 এর জন্য, Q1 এর জন্য কোন বিন্দুতে? আর বিন্দুতে, আর বিন্দুতে E1, Q1 বলতো E1, E1 হবে কত? CQ ডিভাইড বাই হচ্ছে Q1 ডিভাইড বাই R, যেহেতু প্রাবল্য স্কয়ার। তাহলে 9 × 10⁹ Q1 কত? 2 কুলম্ব, আর কত? 2 স্কয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি হাফ, তাহলে 4.5 × 10⁹ নিউটন পার কুলম্ব। এবং এটার দিক কোন দিকে হবে তোমরা বলো তো? এটার দিক হবে এই যে এই দিকে, উপরের দিকে, এই যে এইদিকে। দেখো এটা প্লাস তো, তাহলে ও এখানে বিন্দুর দিকে হবে, তাহলে E1 এদিকে, এটাকে বর্ধিত করে রাখবা, E1 এদিকে বর্ধিত করে রাখো। এবার আসো আমাদের এরপরের কাজ কি স্যার? এরপর হচ্ছে Q2 এর জন্য ওখানে প্রাবল্য বের করবো। প্রাবল্য বের করে তারপর চলো কি হিলিয়াম নিউক্লিয়াসের উপর বল কোন দিকে কত বল অনুভব করবে সেটা বের করব। এবার আসো Q2 এর জন্য বলও বের করতে পারি, চাই বল দিয়েও করতে পারি, বলের কনসেপ্ট থেকেও করতে পারি, আমি প্রাবল্যের কনসেপ্ট থেকে করছি। আর বিন্দুতে E2 CQ2 ডিভাইড বাই R স্কয়ার, C 9 × 10⁹, Q2 হচ্ছে হলো -2, আর হচ্ছে হলো 2 স্কয়ার। এটা -4.5 × 10⁻10⁻, নিউটন পার কুলম্ব। এবার আসো ভালো কথা, আমি তো এটার দিক বলিনি আগেরটা, তাহলে P থেকে R বরাবর, তাহলে এটা ছিল PR বরাবর, PR বরাবর। আর এখনকার এটা আমার মাইনাস আসছে, মাইনাস চার্জের জন্য প্রাবল্য হয় বিন্দুর দিকে না, নিজের দিকে, চার্জের নিজের দিকে। তাহলে এটা বিন্দু হচ্ছে এখানে, এই বিন্দুতে আমি প্রাবল্য বের করছি, ও চার্জের দিকে, তাহলে ওর E2টা হচ্ছিল আসলে এই দিকে, চার্জের নিজের দিকে। এবং যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও কত? 60 ডিগ্রি। এখন আমাদের লব্ধি প্রাবল্যের মান বের করতে হবে। লব্ধি প্রাবল্যের মান যেদিকে, মানটা হচ্ছিল কত? এবার লব্ধি বলো এখানে, তাহলে আলফা কত হবে? আলফা হচ্ছে হলো E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ, তাহলে এইটা হচ্ছে আলফা হচ্ছে 120 ডিগ্রি আর কি, এটা হচ্ছে 120, এটা আলফা। তাইলে বলো সুতরাং আর বিন্দুতে লব্ধি বল, লব্ধি প্রাবল্য E = হচ্ছে হলো √E1 স্কয়ার প্লাস কি E2 স্কয়ার 2E1 E2 cos আলফা। এবার আসো এটা কি হবে, এখান থেকে আলফা 120 ডিগ্রি বসাবা, E1 E2 এখান থেকে বসাবা। দেখো একটু কাহিনী আছে, এই যে এখানে মাইনাস আসছে না প্রাবল্য, আমরা প্রাবল্য কিন্তু মাইনাস নেই না, পরের লাইনে এটাকে প্লাস বানাই ফেলবো, ×10⁹ নিউটন পার কুলম্ব লিখে ফেলবো, ধনাত্মক বানাই ফেলবো, দিক বলে ফেলবো, দিকটা হচ্ছে হলো কি মাইনাস দ্বারা আকর্ষণ বোঝায়, তাহলে আর থেকে কিউর দিকে, এই জন্য হচ্ছে এটা আর কিউ বরাবর। কোন বরাবর বলো তো? আর কিউ বরাবর। ঠিক আছে, এই যদি আর কিউ বরাবর এটা হয়, দেখো এখানে আমাদের E1 এবং E2 যখন হচ্ছিল কি জানি আমি, তাহলে হচ্ছে এখানে আলফা বসাই দিয়ে এত নিউটন পার কুলম্ব বের করে ফেলবো। নিউটন পার কুলম্ব বের করে ফেললে তাহলে বলটা কত হবে বলো তো? সুতরাং এই যে হিলিয়াম নিউক্লিয়াসের উপর চার্জ বল, হিলিয়াম নিউক্লিয়াসের উপর বল না, তাহলে হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ কত? হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে দুইটা প্রোটন থাকে তাই না, দুইটা নিউট্রন থাকে, নিউট্রনের চার্জ নাই, তাহলে দুইটা প্রোটনের চার্জটা হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ, আর প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের মানের সমান কিন্তু পজিটিভ, তাহলে এটা কত? 2 × 1.6 × 10⁻19, তাহলে এটা হচ্ছে 3.2 × 10⁻19 কুলম্ব ধনাত্মক। তাইলে এখানে ই যদি তুমি এখানে পেয়ে যাও, তাহলে সুতরাং বলো তো এই হিলিয়াম 2+ নিউক্লিয়াসের উপর, হিলিয়াম 2+ নিউক্লিয়াসের উপর বল F = হচ্ছিল QE, এই কিউ তো হচ্ছিল এটা 3.2 × 10⁻19, ই হবে কোনটা? এই যে এটা লব্ধি ই যেটা, সেখান থেকে তাহলে এত নিউটন চলে আসবে। এবার বলে না কোন দিকে ক্রিয়া করবে, এটা তুমি বের করতে পারো কিভাবে স্যার? এই যে ইয়া দিয়ে
এই লব্ধি প্রাবল্যের দিকটা বের করো। লব্ধি প্রাবল্যের দিক যেই দিকে, বলের দিক সেই দিকে, তাহলে ওই হিলিয়াম নিউক্লিয়াসটাও কি সেই দিকেই বল অনুভব করবে। তাইলে মনে করি হচ্ছিল কি E1 এর সাথে হচ্ছিল কি থিটা কোণে, তাহলে অথবা E2 এর সাথে থিটা, এটার সাথে থিটা এদিকে কাজ করছে ই, তাহলে ধরে নিচ্ছি E2 এর সাথে থিটা, মনে করি E2 এর সাথে থিটা কোণে হচ্ছিল হিলিয়াম নিউক্লিয়াসটি লব্ধি বল অনুভব করবে। তাইলে আমরা জানি tan থিটা ইকুয়াল টু হচ্ছিল কি যার সাথে থিটা ধরি সেটাকে এখানে রাখি E2, তাহলে E1 sin আলফা, এখানে হচ্ছিল কি E1 cos আলফা। এই দেখো অবশ্যই এখানে E2 বসানোর সময় ধনাত্মকটাই বসাতে হবে, কারণ আমি মাইনাস দ্বারা দিক বুঝাই, দিক লিখে ফেলছি, তাহলে E2 বসানোর সময় এটাই বসাবা। এখান থেকে tan ইনভার্স করে থিটা বের করবা, থিটা বের করলেই হচ্ছে তুমি এই কোণটা পেয়ে যাবা। এই কোণটা পেলেই বলবা যে কি E2 এর সাথে এত কোণে হচ্ছে হলো কি এই হিলিয়াম নিউক্লিয়াসটা এত বল অনুভব করবে, এই বল অনুভব করবে। অনেকে বলবে স্যার এইভাবে না করে যদি বল দিয়ে করি, তাহলে আগেই এই যে হিলিয়াম নিউক্লিয়াসের চার্জটা কত ধরে নিবা, তারপর তুমি এখানে ওর দেখো এই চার্জ এবং হিলিয়াম নিউক্লিয়াস চার্জের মধ্যে কুলম্ব বল বাইর করবা, এটাও প্লাস এটাও প্লাস, এর জন্য বিকর্ষণধর্মী হবে। দেন আবার এই চার্জটা Q2 এবং Q, মানে এখানে হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ এটা, এটা এবং এটার মধ্যে কুলম্ব বল বের করবা, যেহেতু এটা মাইনাস তাহলে এটা আকর্ষণধর্মী হবে। তাইলে এখানে F1টা এদিকে হবে, F2টা এদিকে হবে, আলফা ঠিকই আবার F1 F2 এর মধ্যবর্তী আলফা 120 ডিগ্রি হবে। দেন সেখান থেকে হচ্ছে তুমি কি লব্ধি বল F ইকুয়াল টু F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার টু F1 F2 cos আলফা, এটা দিয়ে লব্ধি বল ডাইরেক্ট পেয়ে যাবে, তখন আর এই অংশটুকু করা লাগতো না। ঠিক আছে, এরপরে ওই ধরবা এটা যেহেতু F2, তাহলে F2 এর সাথে ধরি থিটা কোণে ক্রিয়া করে মানে বল অনুভব করবে, তাহলে এখানে F2 হবে, এখানে F1 sin আলফা, এখানে প্লাস দিয়ে F1 cos আলফা, এখান থেকে থিটাও বের করতে পারবা, ওইভাবে হবে। বুঝছো সবাই? মজার না? সিম্পল, কিন্তু ভেরি ভেরি সিম্পল। এটা কোন বোর্ডে আসছে? দিনাজপুর বোর্ড 25-এ আসছে। আচ্ছা, এরপরে আমরা একটু চলে যাই আরেকটা প্রশ্নে। এখানে আমাদের দেখো এই প্রশ্নটাতে বলছে এ ও বি বিন্দুতে যথাক্রমে এত এত চার্জ আছে, এ আর বি দুইটা বিন্দু চার্জ দেওয়া দেখানো আছে। এ বি এর মধ্যবিন্দু সি হতে, মধ্যবিন্দুটা সি, তাহলে 40 সেন্টিমিটার তো মধ্যবর্তী দূরত্ব এ বির, তাহলে 20 আর কি, এসি 20 বিসি 20। সি হতে ডি বিন্দুর দূরত্ব 20 সেন্টিমিটার, সি হতে ডি বিন্দুর আবার উপরের দিকেও সি থেকে ডি বিন্দুর দূরত্ব 20 সেন্টিমিটার। বি বিন্দুর আধান সি বিন্দুতে আনা হলো, বি বিন্দুর আধানটাকে কোথায় আনছে? সি বিন্দুতে আনছে। তাহলে বি বিন্দুর আধানকে সি বিন্দুতে আনতে বাহ্যিক বল দ্বারা কার্য সম্পাদন হবে কিনা তড়িৎ ক্ষেত্র নিজেই কাজ করবে, ব্যাখ্যা করো। এই তো এখানে একটা ভালো কথা, তোমাকে হচ্ছে হলো এটা তড়িৎ ক্ষেত্র নিজেই কাজ করবে নাকি তোমাকে আনতে হবে, কথা বুঝো, তোমাকে কাজ করতে হবে। এই জিনিসটা তুমি কিভাবে বুঝবা বলো তো? এই জায়গায় যখন তুমি আনবা, কোথায় আনবা? সিতে, বি থেকে সিতে আনতে, জাস্ট এখানে আনতে। তাহলে এখানে ডি এর একটা কাজ ছিল, তুমি বলো স্যার ডি এর কাজটা কি? ওইটা আমি এখানে মনে হয় ইনক্লুড করি নাই, এরপরের প্রশ্নে কি এটা আছে? নাই, মানে হয়তো এটা কোনো সোজা জিনিস, এখানে কিছু প্রাবল্য বা বিভব কিছু একটা বের করতে দিছিল, ওই জন্য এই বিন্দুটা আছে। তো আমার এই বিন্দুটা দরকার ছিল না। যাক, এখানে যখন আমি আনবো এই চার্জটাকে, কথা বুঝিও, তখন আমাকে হচ্ছে কি করতে হবে আগে দেখি। ঠিক আছে, আমাদের একটা জিনিস মনে রাখবা, এখান থেকে যখন এরে এখানে আনবো, আন্তঃকৃত কাজ কত বলো তো? অবশ্যই কাজ করতে হবে। সেই কাজটা কত হবে? এই বিন্দুর বিভব এবং ওরে যেহেতু মুভ করাবো, এই দুই বিন্দুর বিভব পার্থক্য দিয়ে বের করব কাজ, কৃত কাজ। W ইকুয়াল টু কিউ ভি, ভিটা হচ্ছে বিভব পার্থক্য, কিউ ভি হচ্ছে হলো V2 মাইনাস V1। এখানে হচ্ছে হলো কিউ হচ্ছে হলো কোনটা? 5 × 10⁻⁶, যারে মুভ করাচ্ছি, যারে আনতেছি। V2 কত হবে? VC, সি বিন্দুর বিভব। V1 কত হবে? BB, যেখান থেকে আনতেছি। এই তো, এই তাইলে আমাকে হচ্ছে হলো দেখো কথা বুঝিও, কিন্তু এখানে হচ্ছে হলো আমাদের এই যে এত জুল চলে আসবে, এখন বিসি বের করতে হবে, কোন বিন্দুর? সি বিন্দুরও বের করতে হবে, বি বিন্দুরও বের করতে হবে। দেখো এখানে একটু কাহিনী আছে, যেহেতু বি বিন্দুর বিভবটাকে বের করি, বি বিন্দুর বিভব হবে সি। দেখো এই বি বিন্দুতে ওর নিজের জন্য কোনো বিভব তৈরি হবে না, বিভব যা তৈরি হবে এই বিন্দুর চার্জের জন্য তৈরি হবে। তাহলে সি, এটা Q1 দিচ্ছি, এটাকে আমি Q2 দিচ্ছি, যেহেতু Q2টাকে মুভ করাচ্ছি এই জন্য এখানে আমি Q2 লিখলাম এটাকে। আচ্ছা, সি Q1 ডিভাইড বাই হচ্ছে কি R1, R1 মানে এখানে কত?
এই চার্জ থেকে একদম বিন্দুর দূরত্ব, যে বিন্দুতে বিভব বাইর করছি। আশেপাশে আর কোনো চার্জ থাকলে সেটারও বিভব বাইর করা লাগতো বিতে, ঠিক আছে। দেখো এখানে 9 × 10⁹ Q1 কত 10 × 10⁻⁶, এটা 10⁻⁶ ডিভাইড বাই হচ্ছে হলো 40 সেন্টিমিটার, তো 0.4 মিটার। তাহলে এটা কত ভোল্ট আসে একটু তোমরা দেখো তো। 10 × 10⁻⁶ × 0.4 × 9 × 10⁻⁴ এটা আমি দেখতে পাচ্ছি 36,000 ভোল্ট আসছে। ওকে, এবার হচ্ছে হলো ভিসি, সি বিন্দুর বিভব বের করতে হবে। এই বিন্দুর বিভব যখন বাইর করব, ওর জন্য একটা বিভব আছে, এর জন্য এখানে একটা বিভব থাকার কথা, বাট সেটা এর জন্য বিভবটা আমি কি করব না বলো তো, বের করব না। কথা বুঝিও, এর জন্য এখানে কি বিভব বের করব না। কেন স্যার? এর জন্য বিভব বের করব না, কারণ ওরে তো মুভ করাচ্ছি। যদি ওরে মুভ না করে, ওরে এখানে ঠিকই রেখে অন্য আরেকটা চার্জকে আনতাম, তাহলে ওই চার্জ যারে আনতাম তার মানটা এখানে বসতো। বাট এই জায়গায় যখন বিভব বের করতাম, ওর জন্য বিভব থাকতো, ওর জন্য বিভব থাকতো, তাই না? তাহলে যখন এভাবে বিভব থাকবে, দেখো ওর জন্য এখন বিভব থাকবে, ওরে তো আমি এদিকে আনতেছি, সিতে আনতেছি, তাহলে ওর জন্য বিভব থাকবে না, ও তো মুভিং চার্জের জন্য ওখানে বিভব থাকবে না, তাহলে শুধু এর জন্য এখানে বিভব থাকবে। তাহলে সি Q2 ডিভাইড Q1, তাও Q1 ডিভাইড বাই হচ্ছে হলো কি এটা এইটুকু 20 সেন্টিমিটার। কত? 20 সেন্টিমিটার। কত? 20 সেন্টিমিটার। এটাকে 0.2 আমি ডিরেক্ট লিখে দিলাম। তাহলে সি 9 × 10⁹ Q1 কত 10 × 10⁻⁶ ডিভাইড বাই হচ্ছে 0.2। দেখি ভিসি আমাদের কত আসে। 10 × 10⁻⁶। আমি দেখতে পাচ্ছি, ও বাবা অনেক বড় আসছে এটা। এটা আসছে হলো 4,50,000। ঠিক আছে, আমার এটা এত ভোল্ট বেশি আসবে, ঠিক আছে, কিন্তু 10 × 10⁻⁶ ইন্টু পয়েন্ট, ও ভুল হয়েছে মনে হয়, একটু দেখি, ভাগ হচ্ছিল 0.2, ও না ঠিক আছে, ইন্টু 9 × 10⁹ তোমরা একটু ক্যালকুলেশন দেখো তো, 4,50,000 আসে আমার। তাহলে এখানে দেখো, তাহলে সুতরাং কাজ W = হচ্ছিল Q2, এই যে এখান থেকে 5 × 10⁻⁶, এই যে দেখো এটা এখানে মান বসাই দেব, 1/6, এটা হচ্ছে 4,50,000, এটা হচ্ছে কত 36,000। তাহলে এখান থেকে কত আসে? ওটা কি উপরেটা 36,000, ঠিক আছে? তোমরা দেখিও তো 10 × 10⁻⁶, আমি উপরেরটা একবার ক্যালকুলেশন করে দেখতেছি। ভুল হয়েছে, হ্যাঁ উপরেরটা একটু ভুল হয়েছে, এখানে ক্যালকুলেশন ভুল হয়েছে। এটা হচ্ছে 2,25,000, 2,25,000 দুইটার। তুমি বলো স্যার আপনি এই জিনিসটা বুঝলেন কেমনে যে আপনার ভুল হয়েছে? স্যার এখানে মান দুইটার পার্থক্যটা অনেক বড় চলে আসতেছে, এই জন্য আমার কাছে মনে হইলো আর কি, মান দুইটার পার্থক্য অনেক বড় চলে আসছে, এই জন্য 2 লক্ষ, এটা হচ্ছে দেখো 4,50,000, এটা 2,25,000, 2,25,000। এই এখান থেকে এবার ক্যালকুলেশন করব, মানে হচ্ছে ইন্টু হচ্ছে 5 × 10⁻⁶। আমার কাছে এটা আসছে 1.125 জুল কাজ করতে হবে। কত? 1. এই চার্জটাকে এখানে আনতে, কাজটা ধনাত্মক, কাজটা কি ধনাত্মক, তাইলে আমাকে হচ্ছে অন্যভাবে বলতে গেলে দেখো, এই চার্জটা আর এই চার্জটা কেমন বলো তো? ধনাত্মক। দোনোটা ধনাত্মক চার্জের মধ্যে বিকর্ষণধর্মী বল কাজ করবে, তো বিকর্ষণধর্মী বলের দিকে আমি চার্জের যত কাছে আনবো, ওর বিকর্ষণ তত বাড়বে না? বিকর্ষণ বাড়বে, তো অনেক বিকর্ষণ বাড়বে, তাইলে আমাকে এখানে আনতে হইলে আমাকে কাজ করতে হবে। ওরা নিজেরা কি আকর্ষণ করে আনবে না, এটা হচ্ছে আমাকে যখন আমি এখানে আনবো তখন বিকর্ষণ কাজ করবে, এই জন্য হচ্ছে এখানে বলবো আমরা উত্তরটা কি হবে, আনতে বাহ্যিক বল দ্বারা কার্য সম্পাদন হবে, যেহেতু কৃতকাজ ধনাত্মক।
কৃতকাজ ধনাত্মক আসলে বুঝবা যে বাহ্যিক বল দ্বারা কাজ হচ্ছে, আর কৃতকাজ ঋণাত্মক আসলে বুঝবা যে হচ্ছে হলো কি তোমার এই তড়িৎ ক্ষেত্র নিজেই কাজ করছে। ঠিক আছে, এখানে গেল আমাদের। এরপরে প্রবলেমে আমরা চলে যাই। সুতার সাহায্যে সমভর সমধর্মী ও সমান আধান বিশিষ্ট দুটি বস্তু এ বিন্দু থেকে মুক্তভাবে ঝুলানো হয়েছে। আধানদ্বয়ের মান এত, মানে দুটোটা বি এবং সিতে আছে আধানগুলা, এ থেকে ঝুলাইছে, এভাবে ঝুলাইছে। এরকম একটা অঙ্ক করাইছি আমি তোমাদেরকে প্রাবল্যের অঙ্কগুলোর মধ্যে। এইভাবে যখন ঝুলাইছে, ঝুলাইলে একদম লেগেছিল আর কি, ধরো এরকম আর কি ঝুলাইছে যে একদম লেগে আছে এরকম টাইপের, এরকম ভাবে ঝুলাইছে। তো এরা যেহেতু দুটোটা সমধর্মী বল, মানে দুটোটার মধ্যেই এত পরিমাণ চার্জ, এরা বিকর্ষণ করে ওরা এরকম একটা এখানে একটা বল আছে, এখানে একটা ঝুলে আছে, এখানে ঝুলে আছে। এটার ভর এম, এটারও ভর এম, এবং মনে রাখতে হবে এদের মধ্যবর্তী দূরত্বটা দিয়ে দিছে বিসি, এটা 1 মিটার। ঠিক আছে, আর এখানে হচ্ছে হলো আমাদের চার্জগুলো দিয়ে দিছে, এটার মধ্যেও কিউ, এটার মধ্যেও কিউ চার্জ, একই চার্জ। এখন অপর বাহুগুলো দেওয়া নাই, তুমি বলো ত্রিভুজটার অপর বাহু, এখানে তো এভাবে এটা 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 এরকম, এখন এইরকম আছে, এই দুইটাই এভাবে দূরে সরে গেছে বিকর্ষণের কারণে। তারপর হচ্ছে এই দূরত্বটা দেওয়া আছে। এখন একটু কথা বোঝো, এটা সলভ করা খুবই সোজা। ওর ওজন বের করে নিবা তুমি এদের, এই যে ওজন নিচের দিকে। এখন সুতার এদিকে ওরে সুতা টানবে, মনে আছে তো তোমাদের, টি। তো আমরা এটা যদি থিটা ধরি, মনে আছে কিনা, এদিকে হবে টি কস থিটা, এদিকে কাজ করবে চলো কি টি সাইন থিটা, বলো মনে আছে? আছে। তারপর এখান থেকে হচ্ছে টি কস থিটা, টি সাইন থিটা। আর আরেকটা জিনিস বলো তো কি আছে, এই চার্জের উপর ওর জন্য বিকর্ষণ বল, এদের মধ্যে বিকর্ষণ বলটা আছে না, তাহলে বিকর্ষণ বলটা কাজ, ও ধনাত্মক ওরে বিকর্ষণ করবে এইদিকে, তাহলে এফটা কাজ করছে এইদিকে। দেখো, তো আমরা এরকম কন্ডিশনে বলছিলাম হচ্ছে হলো কি বলতো, যে হচ্ছে টি সাইন থিটা এটা ইকুয়াল টু হচ্ছে এম জি, আর টি কস থিটা এটা ইকুয়াল টু হচ্ছে হলো কি এই এফ। এখান থেকে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি এই থিটাটা তো জানি না, আমাদের ঝুলানো হয়েছে তো এটার কোনো বাহুর দৈর্ঘ্য দিছে, সুতার দৈর্ঘ্য দেয়নি না, তাহলে দেখি তো এখান থেকে অন্য কোনোভাবে করা যায় কিনা, একটু তোমরা চিন্তা করো তো। একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে, সুতরাং টেন থিটা ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে বলো তো, এই যে এম জি, এম বাইর করতে হবে কিন্তু আমাদের, এম বের করতে হবে, এমটা দেয় নাই যে। ও ভালো কথা, এফ তো জানি আমরা, এফ জানি না, এফ কীভাবে জানবো বলো তো, ওই যে সি দিয়ে, মানে সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার দিয়ে, টেন থিটা ইকুয়াল টু, আচ্ছা দেখি একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে এম জি ডিভাইড বাই এফ। এবার তুমি এফ বের করে নাও। এখন এফ বের করলেও এফ তো জানবো কিন্তু থিটা তো জানি না, তো ঝামেলা হয়ে গেল। কি করা যায়? আর কোনোভাবে কি বের করা যায়? আর কোনো ডাটা দেওয়া ছিল কিনা প্রশ্ন তো এখানে আমার কাছে নাই। বিসি আছে, তাহলে আর কোনো কিছু কি বের করা সম্ভব কিনা? এই বিন্দু থেকে মুক্তভাবে ঝুলানো হয়েছে, দুটি বস্তু ঝুলানো হয়েছিল, আদানদ্বয়ের মান এত, বিসি আদানদ্বয়ের অবস্থান বি ও সি বিন্দুতে, আদানদ্বয়ের অবস্থান এখন বি এবং সি বিন্দুতে, বস্তু দুটি ভর নির্ণয় করো। ওজনও তো দেওয়া নাই, সমভর বলছে, তোমরা সমভর বিশিষ্ট। সমভর বিশিষ্ট, দেখো এরা দুইটা বস্তু কি, এবার দুইটা আলাদা সমভর সমধর্মী ও সমান আদান বিশিষ্ট দুটি বস্তু এ বিন্দু থেকে ঝুলিয়ে দিছে, কথা বুঝিও, এ বিন্দু থেকে ঝুলিয়ে দিছে, এ বিন্দু থেকে ঝুলিয়ে দিছে, এ বিন্দু থেকে ঝুলিয়ে দিছে। এখানে তো আমি আর কোনো এফটা তো বের করে নিয়ে আসা যাবে, এফ ইকুয়াল টু সি কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই কি আর স্কোয়ার। এখান থেকে 9 × 10⁹ কিউ ওয়ান কত, কিউ ওয়ান প্রশ্ন দেওয়া আছে দোনোটাই 5.4 × 10⁻6 × 5.6 × 10⁻, সরি 5.4 × 10⁻6 ডিভাইড বাই আর কত 1 স্কোয়ার, এদের মধ্যবর্তী। এখান থেকে এত নিউটন এটা চলে আসবে, এটা এখানে বসাই দেওয়া যায়, কিন্তু থিটাটা এখানে জানা যাচ্ছে না, থিটা 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 না জানার কারণেই তো হচ্ছে হলো কি এখানে আমার এই কাজটা কঠিন হয়ে গেল। এখন ঝুলাইয়া কি, এই যে যেখানে আদানদ্বয়ের মান এত এত বিসি এবং এত, আদানদ্বয়ের অবস্থান বি এবং সি বিন্দুতে, আদানদ্বয়ের অবস্থান কোথায়, বি এবং সি বিন্দুতে, তাহলে এখানে এখন
ঝুলাইছি কি এভাবে ঝুলাইয়ে দিছি এখানেই আছে নাকি আর কিছু, এখন এটা আমাদের চিন্তা করতে হবে না। ওর ওজনের কারণে তো ও নিচের দিকে বল অনুভব করবে, ঠিক আছে। কোনোভাবে কি বের করা যায় দেখো তো, থিটা থিটা আমাদের এই বাহু দোনোটার একটা, এটা কি সমবাহু ত্রিভুজ কিনা, এখানে কোনোভাবেই হচ্ছিল আমি থিটা জানতে পারছি না। থিটাটা জানতে পারলে আমাদের কাজ হয়ে যেত। থিটাটা কি প্রশ্নে দেওয়া ছিল কিনা সেটাও আমার মনে পড়ছে না, আমার কাছে তো প্রশ্ন এই মুহূর্তে এখানে নেই। থিটা এখানে নেই, তাহলে আমাদের এখানে আসলে একটু কি ঝামেলা হয়ে গেল। দুইটা বস্তুকে আমি ঝুলাই দিছিলাম, এই ঝুলাই দেওয়ার কারণে, ঝুলাই দেওয়ার ফলে কথা বুঝিও, এখন আমাদের ইয়াটা হচ্ছে না, মানে ওইদিকে সুতা সুতা দিয়ে ঝুলাইছি কিনা তাও তো বলে নাই, এই জায়গায় তো আবার মানে ঝামেলা আছে না। সুতা দিয়ে ঝুলাইছি, নাইলে কি দিয়ে ঝুলাবে, সুতা দিয়ে তো ঝুলাবে। এছাড়া আর কোনো সলিউশন তো আমার মাথায় আসছে না, তো তোমাদের কারো মাথায় আসলে দেখে করিও তো এটা। এছাড়াও চলো আরেকটা কাজ করা যেতে পারে, তুমি সুতার টান তো অবশ্যই থাকবে, কিন্তু সুতার টান যদি ইগনোর করো তাইলে এদের মধ্যে, এই বস্তুটা আর এই বস্তুটার মধ্যে হচ্ছে একটা কি আকর্ষণ বল থাকবে। দেখো ওইটা দিয়ে আরেকটা সলভ করতে পারো, সেটা হচ্ছে কি বলতো, যে এখানে আমাদের যেই হিসাবটা কথা বুঝিও, এখান থেকে তো আমরা এফটা এখানে বসাই দিতে পারি, জি 9.8, থিটাটা জানতে পারলেই আমরা হচ্ছে এটা দিয়ে এই কনসেপ্ট থেকে করে ফেলতে পারতাম, কিন্তু এখানে আমাদের থিটা জানা নাই, তাই আমরা হচ্ছে রেখে দিতে হবে যে এমটা কত। তাহলে এম ইকুয়াল টু হবে, সুতরাং এম ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে এফ টেন থিটা ডিভাইড বাই হচ্ছে জি, এইটাই এতটুকু। এফ এর মান বসাই দিবা, জি এর মান বসাই দিবা, টেন থিটাটা থেকে যাবে, তাহলে এত টেন থিটা। যেহেতু থিটা জানি না, উপরের একটা বাহুর দৈর্ঘ্য জানলে, এই একটা বাহুর দৈর্ঘ্য জানলে, বা এই যে এই লম্বটাও যদি জানতাম আমি, তাইলে অঙ্কটা আমি কি করে ফেলতে পারতাম। কথা কি বোঝা গেছে এখানে? আর আরেকটা ঘটনা ঘটতে পারে এখানে, আমরা এভাবে বিকর্ষণের কারণে ওরা এভাবে যায় নাই, মানে বিকর্ষণের কারণে আমি বলতেছি এভাবে ঝুলাইছিলাম, ও উপর থেকে ঝুলাইছি, এরা আসতে বিকর্ষণের কারণে এভাবে গেছে, ঠিক আছে। তো এরকম না হয়ে ধরো এভাবেই আমি ঝুলাইছি, তাইলে এদের মধ্যে একটা কি হইতে পারে বলতো, আমি যদি এই ওজনটা, এদের ওজনগুলা খুবই সামান্য বিবেচনা করি, তাইলে এদের অভিকর্ষ বল বা ওজনটাও কি খুব সামান্য। তো ওইটা চিন্তা করে আমি যদি হচ্ছে এদের মধ্যে হচ্ছে বিকর্ষণ বল, মানে যেটা হচ্ছে আকর্ষণ বল, যেটা মহাকর্ষ বল, এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইড বাই আর স্কয়ার। আবার এদের মধ্যে হচ্ছে বিকর্ষণধর্মী কুলম্ব বল হচ্ছে এফ ইকুয়াল টু সি q1 q2 ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার। এটা করি, তারপর একটাকে আর একটা, যে দুটোটা সমান হবে, দুইটা সমান হবে, যেহেতু ওরা এইভাবে স্থির আছে, চার্জগুলো তাদেরকে বিকর্ষণ করছে, আর হচ্ছে কি এই তাদের ভরগুলো পরস্পরকে আকর্ষণ করছে, পয়েন্ট চার্জ। ওইটা বিবেচনা করেও তুমি চাইলে এখান থেকে হচ্ছে কি, তখন কিন্তু এম এর মান বের হবে, q1 q2 দুটোটা সেম সেম, আর গুলা দেওয়া আছে, আর একটাকে আরেকটা দ্বারা ভাগ করবা, সমান করলে দুই পাশ থেকে আর আর চলে যাবে। জি এর মান 6.67 ইন্টু 10 ইনভার্স কত 11 বসাও, 10 ইনভার্স 11 বসাও, এরপর সি এর মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বসাও, q1 q2 দুটোটার মান এটা বসাও, q1 ও এটা q2 এটা, তারপর হচ্ছে m, দুটোটা ভর যেহেতু সেম, m ইন্টু m, তাহলে এই দুইটা ইকুয়াল ধরে এখান থেকে m স্কয়ার হবে, তোমরা যেহেতু সেম m স্কয়ার, সেখান থেকে রুট করে তুমি কি m বের করতে পারো। এটা হচ্ছে কি একটা কনসেপ্ট, হয়তো এভাবে রাখছে, ঠিক আছে। এভাবে রাখার ফলে এদের মধ্যে যে হচ্ছে বিকর্ষণ বল আছে, ঠিক আছে, সেই বিকর্ষণ বলটা দেখো ঝুলাই দিছে, মানে হচ্ছে কি এ বিন্দু থেকে আস্তে করে হচ্ছে এনে এভাবে রেখে দিছে। তো এখন ধরে নিচ্ছি এখানে সুতা দিয়ে ঝুলাই নাই, সুতার টান এখানে ইগনোর করতেছি, আমরা কি ইগনোর করতেছি, সুতার টান। সুতার টান ইগনোর করে, সুতার টান বল খুবই নগণ্য ধরতেছি, বা হচ্ছে মানে এখানে ইগনোর করে সেটা ধরে আমরা কি করতেছি বলতো, এই যে পারস্পরিক যেই আকর্ষণ বল আছে এবং হচ্ছে যে কুলম্ব বিকর্ষণ বল আছে, সেই দুইটা পরস্পর সমান ধরে এখান থেকে এম বের করতে হবে।
কথা কি বোঝা গেছে? এই হচ্ছে ঘটনা, এখান থেকে তোমরা এটা করতে পারো। এভাবে হচ্ছে এরপরে যদি আমি একটা প্রবলেমে যাই, এখানে বলছে হচ্ছে হলো এ বিন্দুতে এত মানের চার্জ স্থাপন করলে এবি ত্রিভুজের মধ্যমাত্রায় ছেদ বিন্দুতে 1 কুলম্ব চার্জ স্থির রাখা সম্ভব কিনা। ভাই আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা একটা সমবাহু ত্রিভুজ। আমার কাছে কেন যেন মনে হচ্ছে প্রশ্নের মধ্যে হয়তো এরকম কিছু একটা ইন্ডিকেশন দেওয়া ছিল, বা কিছু একটা এই বাহুগুলো হচ্ছিল কি দেওয়া ছিল। নাইলে আমি দেখো এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে যদি আমি চার্জ স্থাপন করি, সেই চার্জটা স্থির রাখা যাবে কিনা। আচ্ছা মধ্যমা তো এর ছেদ বিন্দুতে, তাহলে মধ্যমা হচ্ছে হলো এরকম, মধ্যমাগুলোর ছেদ বিন্দু হচ্ছে হলো এই, হ্যাঁ হয়নি তো। আচ্ছা মধ্যমা তো এর ছেদ বিন্দুটা আমি হচ্ছে হলো এখান থেকে এগুলো একটু আঁকি। মধ্যমাত্রায় ছেদ বিন্দুগুলা এখানে বের করলাম। এখানে হচ্ছে 1 কুলম্ব একটা চার্জ, তাহলে এই জায়গায় আমাদেরকে প্রাবল্য বের করতে হবে। কি প্রাবল্য বা লব্ধি বল। এখানে হচ্ছে ধরো এটা কিউ স্থাপন করতেছি, যে -1 কুলম্ব। এখানে অলরেডি আগে থেকে হচ্ছে ধরো কিউ মানের চার্জ আছে Q1, এখানে Q2 চার্জ আছে, এখানে এখন Q3 স্থাপন করছি। তাহলে ওই কেন্দ্রে এটা রাখা যাবে কিনা। এখানে হচ্ছে হলো ঝুলাইয়া রাখা যাবে, স্থির রাখা যাবে কখন বলো তো? চার্জটার উপর যদি হচ্ছে হলো চার্জটার, এই যে নতুন চার্জটার যে বিন্দুটা, যে এই যে কিউ চার্জ যেটা স্থাপন করতেছে ওর কোনো ভর নাই, তাহলে ওর উপর যদি লব্ধি বল শূন্য হয়, ওর যদি কোন লব্ধি বল শূন্য হয় ওর উপর, মানে প্রাবল্য শূন্য হয়, তাইলেই হচ্ছে ও স্থির থাকবে। এখন এটা জানার জন্য তো ভাই আমাদেরকে অবশ্যই এই বাহুর দৈর্ঘ্যগুলো লাগবে। এই বাহুর দৈর্ঘ্যগুলো না হলে এই যে এখান থেকে আমরা এদিকে এটা জানতে হবে, আমাদের এটা জানতে হবে, এটা জানতে হবে। এগুলো হচ্ছে মানে না জানলে কেমনে হবে। আমরা যদি এই বাহুর দৈর্ঘ্যটা কোনোভাবে না জানি, বা হচ্ছে এইটা একটা এই বাহুগুলো না জানি, তাহলে তো আমি হচ্ছে কি করতে পারবো না বলো তো? এখানে হচ্ছে এই বিন্দুর দূরত্ব এটা পাবো না। তাইলে দেখো তো এখানে হচ্ছে ওর জন্য একটা হচ্ছে এখানে কি প্রাবল্য থাকবে, ও যেহেতু প্লাস চার্জ, ও প্লাস চার্জ, এটাও ঝুলাইছে, এটাও প্লাস চার্জ, যেটা ঝুলাইছে মানে একই মানের দিছে আরেকটা, তাই তিনটা চার্জের মান সেম কিন্তু, তাহলে এগুলো কিউ ধরি আমি, কিউ। তো ওর জন্য একটা এখানে প্রাবল্য আছে, সেটা কিউ, যেহেতু ও এইদিকে হবে, এটা হচ্ছে কি E1 এইদিকে বর্ধিত করে দেবা, এটা কিউ, এটার জন্য E2 এইদিকে হবে, এইদিকে হবে। এই দুইজন দেখো, এই দুইজনের লব্ধি আবার যেহেতু দুজনের মান সমান আসবে, আমরা দেখো একটা জানি হচ্ছে এর সমবাহু ত্রিভুজ ধরতেছি। সমবাহু ত্রিভুজ হলে এইটা দেখো মধ্যমাগুলা হচ্ছে, দেখো তখন আমরা এটা যদি হচ্ছে পুরোটা হচ্ছে এইটা দেওয়া আছে এটা 1 মিটার, তাহলে এটাও যদি 1 মিটার হয়, তাহলে এটা কিন্তু আমাদের কত হবে বলো তো? আমরা এটা অতিভুজ, তাহলে দেখো 1 স্কোয়ার, এই যে ভূমি এটা কত, এইটুকু 0.5, তাহলে 0.5 স্কোয়ার প্লাস এই যে এটা এডি, এটা ডি ধরো, এডি স্কোয়ার, এখান থেকে তুমি এডিটা বের করবা। আবার আমরা জানি ত্রিভুজের মধ্যমাত্রায় কি করে বলো তো, সবগুলা একে অপরকে যে ভরকেন্দ্রে এই বিন্দুটাতে তারা 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে দেখো তো এই দূরত্বটা হবে 2, মানে টোটাল 3 ভাগের 2 ভাগ। তাহলে এখানে এডি যা আসবে, তাহলে হচ্ছে এটা যদি আর ধরি আমরা, এই চার্জ থেকে এই মধ্যমাটা সবগুলো সেম হবে না? সেম হবে। তাহলে হচ্ছে স্বাভাবিকভাবে এটাও আর, এই চার্জ থেকে দূরত্ব এটাও আর। দেখো এইটা হচ্ছে এটা ছোট, এটাও ছোট, এখানে ছোট অংশ, এগুলো হচ্ছে 1 ভাগ করে, পুরোটাকে 3 ভাগ করলে এটা 2 ভাগ। তাহলে আমি এটা যদি এডি পেয়ে যাই, তাহলে বলো আর গুলা সবগুলো আর কত হবে বলো তো? এডি এর 3 ভাগের 2 ভাগ, তাহলে এখান থেকে এত মিটার একটা চলে আসবে। দেখো আর গুলা যদি পেয়ে যাই, তাহলে এখান থেকে আমি এই যে এর জন্য এখানে প্রাবল্য পাবো, এর জন্য এখানে প্রাবল্য পাবো। এগুলো যেহেতু বিকর্ষণধর্মী প্রাবল্য, তাহলে এদিকে আগে বর্ধিত করে বের করে ফেলবো। তারপর দোনোটার মান কি সমান হওয়ায় তাদের লব্ধি ঠিক খাড়া উপরের দিকে কাজ করবে। আর এটা প্লাস, এটার জন্য প্রাবল্য কোন দিকে হবে? উল্টো দিকে হবে, E3। তাহলে দেখো এই দুইজনের লব্ধি খাড়া উপরের দিকে কাজ করবে। আগে প্রথমে E1 বের করবা, E2 বের করবা, E1 এবং E2 বের করে অবশ্যই আমাদের এই বাহুটা দেওয়া থাকতে হবে, নাইলে কেমনে করব? বাহু দেওয়া থাকতেই হবে, ওই বাহু, এই দুইটা বাহু, অথবা হচ্ছে এটা একটা সমবাহু ত্রিভুজ বলে দিতে হবে, ঠিক আছে?
অথবা তোমাকে এই লম্বটা দিয়ে দিতে হবে, যে কোনো একটা কাজ তো তোমার এখানে করতেই হবে। এটা দেওয়া থাকলে তো আমরা আগের অঙ্কেই করে ফেলতে পারতাম। এখানে হচ্ছে হলো কি আর এইসব অভিকর্ষ বলটল এইসব বংচং আনা দরকার ছিল না, তখন আমরা এখান থেকেই হচ্ছে হলো কি এই যে এই বাহুটা যদি দেওয়া থাকে তাইলে এটা, অথবা এটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে তো থিটা আমাদের কত হবে 60 হবে, থিটা 60 বসাই দিলে তাহলে এত ইন্টু হচ্ছে হলো 1060, এখান থেকে তো আমরা ডিরেক্টলি ভর পেয়ে যাই, এত কেজি ভরগুলো আমরা পাই না, পাই তো স্যার। যদি আমাদের এটা একটা সমবাহু ত্রিভুজ হয়, আর নাইলে বাহুগুলো দেওয়া থাকতে হবে, এটা দেওয়া আছে শুধু, বাকিগুলো দেওয়া নাই। যে এখানে কোথাও কিছু বলছে কিনা হচ্ছে হলো কি এটাও বুঝতেছি না, ঠিক আছে। এবার এখানে কথাটা বুঝছো, তাহলে হচ্ছে হলো এবার আসো ওর আবার বলি, ওর জন্য এখানে একটা প্রাবল্য বের করবে, সেটা হচ্ছে বি, এদিকে এটা ধরো এম, এটা ধরো এন, এটা তো ডি, তাহলে এটা বরাবর হচ্ছে হলো বি এম বরাবর, এটার জন্য এখানে একটা প্রাবল্য বের করবা আর দিয়ে, আরটা হবে কত, এই সবগুলা দূরত্ব সেম কিন্তু এখানে, তাহলে এই দিকে, তারপরে এই দুইজনের লব্ধিটা বের করবা, লব্ধিটা বলবা যেহেতু হচ্ছে হলো E1 এবং E2 পরস্পর সমান, তাহলে তাদের লব্ধি ঠিক তাদের মাঝামাঝি খাড়া উপরে দিয়ে কাজ করবে, তাহলে এদের দুইজনের লব্ধিটা বের করে ফেলবা, ঠিক আছে। খাড়া উপরের দিকে এদের লব্ধিটা বের করবা, উপরের দিকে লব্ধি বের করার পর কি হবে বলো তো, এরপরের কাজ কি, এরপরে কাজ হবে, ও ভালো কথা, এরপর আমাদের এখানে লব্ধি এই দুইজনের E1 এবং E2 লব্ধি বের করার জন্য তোমার এই অ্যাঙ্গেলটা লাগবে না, এই অ্যাঙ্গেলটাও তোমরা বের করতে পারবা, কিভাবে বলো তো, এইটা দিয়ে, এই যেটা, এটা যদি পুরোটা 60 হয়, আমরা অলরেডি সমবাহু ত্রিভুজ ধরে যদি ধরি এটা 60, এটা 60 হলে তাহলে এটা অর্ধেক, এটা 30, এটা 30 হলে এটা কত 9, এটা 90, আমরা জানি এটা যদি 90 হয় তাহলে 90 30 120, আর এটা হচ্ছে কত তাহলে 60, তাহলে এটা ওভারঅল পুরোটা 120, এটা পুরোটা কত 120, 120 হলে এটাও কত বিপ্রতীপ কোণ হিসেবে 120, তাইলে E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ 120 ধরে, আলফা 120 ধরে এই E1 এবং E2 এর লব্ধি বের করবা, এবং এটা tan থিটা দিয়ে আর বের করার দরকার নাই, ডাইরেক্ট বলবা যে হচ্ছে কি E1 এবং E2 পরস্পর সমান হয়, লব্ধি ঠিক তাদের ঠিক মাঝ বরাবর কাজ করবে, তাহলে খাড়া উপরের দিকে, এবং সেই লব্ধি E দিয়ে কি প্রথমে E1 বের করবা, তারপর E2 বের করবা, তারপর E হবে হচ্ছে কি √E1 স্কয়ার প্লাস কি E2 স্কয়ার 2E1 E2 cos আলফা, বলো ঠিক আছে কিনা। এটা এখান থেকে E বের করার পর এবার আসো E3, ওর জন্য এখানে যখন তুমি প্রাবল্য বের করবা, ও তো প্লাস, ওর জন্য আবার বিকর্ষণ, তাহলে E3টাও পাবা তুমি, E3 একটা মান পাবা, সেইটা কোন দিকে AD বরাবর, কোন বরাবর AD বরাবর, AD বরাবর, আর এটা কোন বরাবর, এই যে এটা এখান থেকে, যেহেতু এটা উপরের ঊর্ধ্বমুখী তাহলে আমি বলতে পারি এখান থেকে উপরের দিকে, মানে DA বরাবর, DA বরাবর। এবার আসো E1 এবং E2 এর লব্ধি যেটা সেটা, আর হচ্ছে E3 পরস্পর কি বিপরীতমুখী, তাহলে এদের লব্ধি হবে হচ্ছে কি তাদের বিয়োগফলের সমান, তাদের কি বিয়োগফলের সমান, তাহলে এখান থেকে এই বিয়োগফলটা ফাইনাল লব্ধি E = যদি কত আসে বলো তো, এই যে E3 এবং E এর এটা বাইর করবা, বড়টা থেকে ছোটটা বাদ দিবা তোমরা এখানে, এটা হচ্ছে হলো 1 নম্বর আর 2 নম্বর প্রাবল্যের হচ্ছে লব্ধি, তাহলে এখন এই দুইজন যেহেতু পরস্পর E3 এইদিকে আর এই দুইজনের লব্ধি E উপরের দিকে কাজ করে, তাহলে যদি দুটোটা সমান হয়ে যায় তাহলে তো এটা শূন্য চলে আসবে, আর শূন্য আসলে তখনই এই চার্জটা কি থাকবে স্থির থাকবে, কারণ ওই তখন আবার হচ্ছে কি F = QE করবা, যেহেতু প্রাবল্য শূন্য তাহলে -1 × 0 মানে 0, এই তো যে, তাইলে এটার উপর লব্ধি বল যদি 0 হয় তাইলে এটাকে স্থির রাখা সম্ভব হবে। অনেকে বলবে স্যার আমরা বইতে কোথাও কোথাও গাইডেড টেস্ট দেখছি এই উপরের দিকে লব্ধি বল আর নিচের দিকে ওজন সমান হইলে তখন স্থির থাকবে বলতেছে, কথা সত্য, চার্জটার যদি ভর দেওয়া থাকতো তাহলে আমি ওর ওজন বাইর করতে পারতাম, তাহলে ওজন বাইর করে ওজন আর নিম্নমুখী ওজন আর ঊর্ধ্বমুখী তড়িৎ বল যদি পরস্পর সমান হয় তখন স্থির রাখা সম্ভব হবে, কিন্তু এখানে ওর ওজন টোজন ভরটা কিছু নাই, ওর যেহেতু কোনো ভর নাই তাহলে আমরা ওকে নগণ্য ভরের বিবেচনা করছি, খালি চার্জের উপরেই হচ্ছে কি লব্ধি বলটা হিসাব করছি, তড়িৎ বল যেটা আছে শূন্য হলে এটা কি থাকবে স্থির থাকবে। আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি কিনা, যথেষ্ট কনসেপচুয়াল ম্যাথ, তবে এখানে একটা এই বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া থাকতে হবে, এই বাহুর যে কোনো একটা বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকবে, অথবা এই লম্বটা দেওয়া থাকতে হবে, তাইলে হচ্ছে কাজ সহজ হবে, অথবা এটা একটা সমবাহু ত্রিভুজ এটা বলে দিতে হবে, ঠিক আছে। কি ছিল আমার মনে নাই, আমি প্রশ্নটা দেখতে হবে, দেখলে এটা বুঝতে পারবো। এইবার আসা হচ্ছে এখানে একটা বলছে এই যে এরকম ত্রিভুজের আরেকটা,
চিত্রে এত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট দৈর্ঘ্যের এটা ওই না দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3টি কৌণিক বিন্দুতে 3টা চার্জ দেওয়া আছে। দেখো এই চার্জিত বস্তু 3টে রাখা আছে। পি হলো বিডি বাহুর মধ্যবিন্দু, বিডি বাহুর মধ্যবিন্দু। পি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে এ বিন্দুতে রক্ষিত চার্জিত বস্তুটি স্থির থাকবে? গাণিতিক যুক্তির মাধ্যমে যাচাই করো। 12 সেন্টিমিটার সমবাহু, তাহলে সবগুলো 12, তাহলে 12 হইলে এটা হলো কত 6 সেন্টিমিটার, এটাও 6, এটাও 6 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, এটা পুরাটাও কিন্তু 12। দেখো আমাকে বলছে এ বিন্দুতে পি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে, এখানে অবশ্যই একটা চার্জ স্থাপন করতে হবে, তাইলে হলো এখানে বস্তুটা কি থাকবে, স্থির থাকবে। তাহলে এখানে এমন কোনো একটা চার্জ স্থাপন করতে হবে যেটার জন্য হলো কি আমাদের এটার উপরে এই যে এই চার্জটার উপর লব্ধি বল শূন্য হবে। তো লব্ধি বল শূন্য হওয়ার জন্য লব্ধি প্রাবল্য শূন্য হইতে হবে। তাহলে আমাদের হলো কি এই এফ ফাইনালি এফ যেটা শূন্য হইতে হবে সেটা আমরা কিউ ই বের করবো, তাহলে ই শূন্য হইতে হবে। তো এখানে একটা চার্জ স্থাপন করব আমরা। দেখো এটা হলো মাইনাস চার্জ, আমাদের এই যে এই জিনিসটা মাইনাস চার্জ এটা। তো এখানে কিন্তু যথেষ্ট এটা কনসেপচুয়াল, এটাও একটু আগেরটার মতোই, একটু আগে যেটা করছিলাম ওইটার মতোই প্রায়। ওর জন্য এই চার্জের উপর একটা বল বাইর করব, ওর জন্য একটা এর উপর বল বাইর করব, তার প্রাবল্য বের করতে পারি, প্রাবল্য দিয়েও করতে পারি, আর ওর জন্য এখানে একটা বল বাইর করব। দেন হলো 3টা বলের লব্ধি কত হইতে হবে, শূন্য হইতে হবে। কি হইতে হবে, শূন্য। লব্ধি বল 3টা বলের লব্ধি কত হইতে হবে, শূন্য হতে হবে। শূন্য হইতে হইলে আমার কি করতে হবে, দেখো কথা বুঝিও। আমরা যদি হলো এর জন্য বি এটার জন্য এই বলটাকে এইদিকে বাইর করি, কোন দিকে, দেখো এই যে কিউ1, এটা কিউ1, এটা কিউ2, আর এগুলো বাহু যেহেতু সেম তাহলে আমি বল দিয়ে করি এটা, ঠিক আছে। তো দেখো কার জন্য, কিউ1 এর জন্য কোথায়, এ বিন্দুতে, এ বিন্দুর চার্জটির উপর বল, লব্ধি বল শূন্য হইতে হবে। লব্ধি বল শূন্য হইলে তবে হলো ওই চার্জটা স্থির থাকবে, চার্জিত বস্তুটা। চার্জিত বস্তুর কিন্তু ভর নাই, ভর থাকলে ওজনও কনসিডার করতে হবে, ঠিক আছে। F1 সি কিউ1 ডিভাইড বাই হলো কি R1 কিউ1 কিউ3, উপরেরটা কি কিউ3 দিচ্ছি আমরা, কিউ3 R1 স্কয়ার, তাহলে 9 × 10⁹9, কিউ1 কত -5 × 10⁻9 ইন্টু কিউ3 কত 3 × 10⁻9 ডিভাইড বাই আর কত 12 মানে 0.12 এত স্কয়ার। তাহলে এখান থেকে দেখো তো এটা মাইনাস আসবে না, ইন্টু হলো আমার এটা হচ্ছিল, আমি জানি না উত্তরটা সঠিক কিনা, 9.375 × 10⁻6 নিউটন মাইনাস। তো এটা যেহেতু মাইনাস, এটাকে ওর নিচের দিকে আকর্ষণ করবে, খেয়াল করো এই দিকে হবে, এটা F1টা এই দিকে হবে এবি বরাবর। তাহলে এটাকে পরের লাইনে আমি শুধু প্লাস নিব, ইন্টু হচ্ছে 10⁻6 নিউটন, দিক বলে ফেলবো হলো কি এবি বরাবর। দেখো তো এটা যদি বলা হয়ে যায়, এরপরে আমাদের কাজ কি, এবার হলো ওই চার্জের জন্য, কার -3, তাহলে কিউ2 এর জন্য, কিউ2 এর জন্য এ বিন্দুর চার্জটির উপর, আগের এই কথাটাই, চার্জটির উপর বল F2 = C Q2 Q3 ডিভাইড বাই R, ওইটা R2 স্কয়ার। তাহলে একই দূরত্ব, তো ওই যে ওই চার্জের থেকেও তো ওই এ বিন্দুর দূরত্ব সেম, তাহলে এটা R2 লিখতেছি আর কি, 9 × 10⁻9, Q2 কত, Q2 -3 × 10⁻9। দেখো এখানে এই -3, এই যে -3 ইন্টু হলো Q3 কত 3 × 10⁻9, নিচে ডিভাইড বাই হলো I 0.12 স্কয়ার। দেখি এটা কত আসে, আমি এখানে লিখে ফেলবো, সেটা হলো 3 মানে 9 × 10⁻9,
তাইলে 9 × 10 ইনভার্স 9, 10 টু দি পাওয়ার 9 চলে যাবে 18, এরকমই তো আসতেছে। থ্রি ইন্টু 10 ইনভার্স 9 ইন্টু 3 ইন্টু 10 ইনভার্স আমি দেখতে পাচ্ছি আমার এটা আসলে হচ্ছে হলো 5.625 ইন্টু 10 ইনভার্স 6 নিউটন। অবশ্যই এটা মাইনাস আসছে, তো পরবর্তী লাইনে মাইনাসটা উঠে দিব, 625 ইন্টু 10 ইনভার্স 6 নিউটন। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে ওরা আকর্ষণ করবে, তাহলে এইদিকে এটা হবে এই F2। তাহলে এটা কোন বরাবর? এসি বরাবর। কোন বরাবর? এসি বরাবর। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু কিছু কথাবার্তা বলতে চাই। আমাদের লব্ধি বল কি হইতে হবে? শূন্য হইতে হবে। এদের লব্ধি নিশ্চিতভাবে, এরা দুজন সমান না, ভিন্ন ভিন্ন। তো এদের লব্ধি, এরা দুজন যেহেতু এদিকে দিয়ে কাজ করে, নিশ্চিতভাবে এদের লব্ধি এদিকে কোথাও হবে, 100% শিওর। ঠিক আছে? তো যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে ভিতরে কোণগুলো আমরা জানি, কিন্তু এই মানটা দুটোটা সমান না হওয়ার কারণে, কথা বুঝো, দুটোটা মান যদি সমান হইতো তাহলে এদের লব্ধি ঠিক খাড়া নিচে দিয়ে কাজ করতো। তাহলে এখানে এমন একটা চার্জ স্থাপন করতাম যেটা ওরা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে ধনাত্মক উপরের দিকে। তো আমাকে এমনভাবে একটা, মানে আমাদের এখানে একটা চার্জ স্থাপন করতে হবে যেটার কারণে লব্ধি বলটা কি হবে? শূন্য হবে। তো আমাদের এখানে দুইটা বল ডিফাইন হয়েছে। ওর জন্য মনে করি এখানে একটা কিউ চার্জ স্থাপন করলে এটা 12 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, এটা আমি এই দূরত্বটা বাইর করতে পারবো না পিথাগোরাস অ্যাপ্লাই করে। এই যে এখানে এটা তো 6 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, তাহলে এটা অ্যাপ্লাই করে এটা বাইর করে নিব। তাহলে আমি দেখি যে হচ্ছে হলো এই মনে করি কিউ বিন্দুতে, ধর পি বিন্দু, সরি কোন, হ্যাঁ পি বিন্দু, মনে করি পি বিন্দুতে কিউ চার্জ স্থাপন করলে কি হবে বলো তো? এ বিন্দুর চার্জটি স্থির থাকবে, এ বিন্দুর চার্জটি স্থির থাকবে, কথা বুঝো। তাইলে এখন আসো আমাদের এডি বের করতে হবে। আমি এটা এখানে একটু করি, এই জায়গায় তোমরা বুঝবা তো, এই জায়গায় করি আমি একটু ছোট করে। তাহলে আমাদের হচ্ছে হলো এ বি স্কোয়ার ইকুয়াল টু পিথাগোরাস এ বি পি সমকোণী ত্রিভুজে এ বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হলো এ পি স্কোয়ার প্লাস হচ্ছে হলো কি বিপি স্কোয়ার, তাই না? তাহলে আমাদের এ বি হচ্ছে হলো কত? 12 সেন্টিমিটার, তাহলে 12 সেন্টিমিটার স্কোয়ার, 12 স্কোয়ার, বিপি কত? 6, এটাই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 6 স্কোয়ার, আর এটা হচ্ছে এপি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি সুতরাং দিয়ে এপি বের করে নিই, এপি। তাহলে দেখো এটা 12 স্কোয়ার মানে 144, 36, তাহলে হচ্ছে 108 মনে হয়। তাহলে এই 108 রুট ওভার 108 দিলে এপি পাবো, রুট ওভার 108। 10.39 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 0.1039 মিটার, এটা থাকুক। এখন আসেন স্যার, আমাদের ও মনে করি কিউ1 চার্জ এর জন্য এর উপর বল কত হবে? তাহলে বলেন তো। এবার আমি উল্টা দিকে একটু এদিকে করি, হ্যাঁ এই জায়গাটা খালি আছে তো, আগে খালি রাখছিলাম। তো এখানে দেখো, এবার আমি কিউ এর জন্য এ বিন্দুর চার্জের উপর বল, এ বিন্দুর চার্জের উপর বল। এবার সেটা F3 লিখি, এই F3 সি কিউ ইন্টু হচ্ছে Q3 ডিভাইড বাই এপি স্কোয়ার। এপি স্কোয়ারটা অলরেডি পাইলাম 0.1039, এটাকে স্কোয়ার। এখান থেকে তুমি এই মানটা আগে আমাদের বের করে নাও, ক্যালকুলেটরে এটা বের করো। কত হচ্ছে? কিউ হচ্ছে হলো এই যে কত মানের চার্জ, এটা তো আমি জানি না, এটা থাকবে এখানেকার, সরি এখানে না, এটা এখানে। তো হচ্ছে হলো এই চার্জটার উপর 3 ইন্টু 10 ইনভার্স কত? 9 ইন্টু হচ্ছে হলো 10 টু দি পাওয়ার 9 ভাগ হচ্ছে হলো 0.1039 স্কোয়ার। এটা আমার আসছে হচ্ছিল 2501.1 এরকম আসতেছে এই ইয়াটা। এটা হচ্ছিল কেন 2501.1
1 কিউ আসতেছে, তাহলে এটা। এবার আমি যদি হচ্ছে হলো এই আমাদের যে ইয়াটা আছে সেটাকে আমি একটু একে নেই, ত্রিভুজটা দেখো একটু, আমি এটাকে একে একটু উপরে নিই। দেখো আমাদের এখানে এইদিকে হচ্ছে হলো F2টা আমরা এইদিকে ধরছি, F1টা কি এদিকে না, খেয়াল করো F1টা হচ্ছে হলো কি এইদিকে, ঠিক আছে। এদের লব্ধি ঠিক মাঝামাঝি কোথাও কাজ করে। এখন এই যে এখানকার চার্জের জন্য ওইটার বলটা, এই বলটা কোন দিকে কাজ করবে বলতো? আমাদের এখানে কোনটা কি বিন্দু? উপরে এ, এটা বি, এটা এ, এটা বি, এটা সি। এদের দুজনের লব্ধি এদিকে কোথাও কাজ করবে, কিন্তু এর জন্য বলটা যেটা এই যে পি এর জন্য এই বলটা কোন দিকে কাজ করবে? এইদিকে। খাড়া F3 উপরে দিকে কাজ করবে না? বিকর্ষণধর্মী তো, মানে তুমি বলো স্যার বিকর্ষণধর্মী কেন হবে? আকর্ষণধর্মী তো হতে পারে। এই দুইটার লব্ধি বল এইদিকে, তো যদি তুমি হচ্ছিল কি এখানে হচ্ছিল মাইনাস চার্জ বসায় দাও, তাহলে এই প্লাস চার্জকে তো ও নিজের দিকে টেনে নিয়ে আসবে, তাহলে আরও জোরে সে নিচে পড়ে যাবে। তাহলে এই জন্য এই দুজনের লব্ধি যেহেতু নিচের দিকে, তাহলে এখানে এমন একটা ধনাত্মক চার্জ বসাবো যেন লব্ধি, আর এর জন্য বলটা উপরের দিকে হয়, দেন এই তিনটার লব্ধি কি হয়? শূন্য হয়। এবার আসো আমি যদি এদিকে চিন্তা করি, এরকম এই এক্স অক্ষের এই লাইনটাকে চিন্তা করি, আমাদের মনে আছে Fx ইকুয়াল টু কি? F1 cos theta 1 প্লাস F2 cos theta 2 প্লাস F3 cos theta 3। আবার Fy ইকুয়াল টু F1 sin theta 1 প্লাস F2 sin theta 2 প্লাস F3 sin theta 3। এগুলো ঠিক আছে। এই জিনিসটা যদি দেখো আমাদের কি হইতে হয়, দেখো এখানে আমাদের এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা থিটা 3, কিন্তু থিটা 3 90 ডিগ্রি। আচ্ছা এটা কত? এটা থিটা 1টা, থিটা 1 এটা 180, আর আমরা জানি সমবাহু ত্রিভুজ তো এটা 60, তাহলে এটা কত? 60 হলে এটা 60 যদি হয়, এটা 30, এটা সরি এটা পুরোটা 180 তো, তাহলে এটা 60, তাহলে এটাও 60, এটাও 60, তাহলে দেখো তো টোটাল 180 আর 60 মিলে 240, তাহলে এটা 240 ডিগ্রি। ঠিক আছে? তুমি বলো স্যার এটা কেমনে? আবারও বলি, দেখো এটা যদি 60 হয় তাহলে অবশ্যই এখান থেকে আমাদের কি এই যে এটা 60, এর সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে ভিতরটা 60, ভিতরটা 60 হলে এই পাশে আর এই পাশে মিলে হচ্ছে এটা টোটালটা মিলে তো 180, টোটাল 180 যদি হয়, কথা বুঝো, এটা আর অন্যভাবে চিন্তা করে এটা যদি এটা যদি ভিতরটা 60 হয় তাহলে এইটুকু 30, এটা যদি 30 হয় আমরা জানি এর দূর হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 60, এই জন্য হচ্ছিল পুরাটা হচ্ছিল এইটুকু হচ্ছিল 240। আর আমাদের যে এই যে এইটারটা এখান থেকে শুরু করে যদি শুরু করে আমি দূর চিন্তা করি তাহলে কত হবে বলো তো? আমি সবগুলা কোণই হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীতে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে নিচ্ছি, তাহলে আমাদের দেখো তো এটা কত হবে? এখানে হচ্ছিল এইটুকু 180, এটা 60, এটা আরও 60, তাহলে কত? 120 180 কত হয়? 300, তাহলে থিটা এটা হচ্ছিল F2-এর জন্য হচ্ছিল থিটা 2 হচ্ছিল কত? 300 ডিগ্রি। কত ডিগ্রি? 300 ডিগ্রি। দেখো এই জিনিসগুলো যদি এখানে ক্লিয়ার হয়ে যায়, একটু কথা বুঝো তোমরা, আমরা এখানে যে জিনিসটা বলতে পারবো আমাদের লব্ধি বল F ইকুয়াল টু 0 হইতে হবে, তাহলে Fx স্কোয়ার আমরা জানি Fy স্কোয়ার এই উপাংশের সূত্রের সাহায্যে, তাহলে এটা 0 হইতে হইলে এটাও 0 হইতে হবে, এটাও 0 হইতে হবে। কথা বলো ঠিক আছে কিনা? তার মানে সুতরাং Fxটা কত? 0 ধরবো। Fx 0 ধরে F1 এর মান জানি আমরা, থিটা 1 জানি, F2 এর মান জানি, থিটা 2 জানি, এখানে ডিসাইড করে ফেলছি, থিটা 3 90 ডিগ্রি এটাও জানি, F3 এর মানটা এখান থেকে বের করে নেওয়া যাবে না, এখানে মানে F3টা কত হবে? F3 কত যদি এটা বের করে নেওয়া যায়, কথা বুঝিও, এখান থেকে Fx এবং Fy দুটোটাই কিন্তু 0 হবে, ঠিক আছে? তাইলে এখান থেকে চলো তুমি চাইলে এখানে Fy যদি 0 হইতে হয় তাহলে এখান থেকে Fy বের করতে, F3 বের, এইটা থেকেও বের করতে পারবা। Fx ও 0 হইতে হবে, Fy 0 হইতে হবে, তবেই কিন্তু এর উপর লব্ধি বল কি হবে? 0 হবে। তাহলে আচ্ছা আমি জাস্ট Fxটা 0 ধরে কি করতে পারি বলো তো? Fx যদি আমি 0 ধরতে চাই তাহলে Fx, তুমি বলো স্যার এটা কেন? দেখো Fx এবং Fy দুটোটা 0 না হইলে, যে কোনো একটা অশূন্য হইলে কিন্তু F এর মান থাকবে, আমার তো F কি হইতে হবে? 0 হইতে হবে স্থির রাখার জন্য। তাইলে এখান থেকে যে F3 পাবা, সেই F3 ইকুয়াল টু ধরবা এই যে এটাই তো F3, এই F3 ইকুয়াল টু 0.1 কিউ
এখান থেকে F3 এর মানটা এনে এখানে বসাই দিয়ে যখন তুমি এই সমীকরণ বা এই সমীকরণ থেকে বের করো F3 বসাই দিয়ে এখান থেকে Q বের করে নিবা, তাহলে কাজ শেষ। মজার না? যথেষ্ট কনসেপচুয়াল, ঠিক আছে। এখানে থিটাগুলো ঠিকঠাক মতো আইডেন্টিফাই করবা, দেন হচ্ছিল আমাদের কি এখান থেকে কাজগুলো করে ফেলবা। একটা দেখো খুব চমৎকার অঙ্ক, সোজা হয়ে যাইতো যদি হচ্ছিল কি হইতো বলতো, এই F1 এবং F2 সমান হইতো, তাহলে এদের লব্ধি ঠিক খাড়ার নিচে দিয়ে কাজ করতো। তো এদের মধ্যবর্তী কোণটা 60 ধরে লব্ধিটা খাড়ার নিচের দিকে লব্ধির মানটা বের করে নিতাম। তাহলে নিচের দিকে এই চার্জটা যেই বল অনুভব করে, এখানে এমন একটা চার্জ রাখতে হবে সেজন্য উপরের দিকে ঊর্ধ্বমুখী মানে সেম বল অনুভব করে। তাহলে এই নিম্নমুখী বলটা এবং এই ঊর্ধ্বমুখী এই F3 এই দুটোটা সমান ধরে এখান থেকে কিউ বের করে ফেলতে পারতাম যদি এই দুইটা সমান হতো। বাট এই দুইটা সমান না হওয়ার কারণে আমাকে এভাবে থিটা বিবেচনা করে Fx এবং Fy দুটোটা কি শূন্য, এই কথা বিবেচনা করে তারপর আমাদের অঙ্কটা করতে হবে। কথা বোঝা গেছে? Fx 0 ধরে এখানে থিটা সবগুলো বসে দাও, F1 F2 বসাই দাও, Fx 0 ধরো বসাও, তাহলে হচ্ছিল F3 এখান থেকে চলে আসবে। ওই F3 এখানে বসাইয়া হচ্ছিল কি এখান থেকে তুমি কিউর মান বের করো, পারবা ইনশাল্লাহ। মজার অঙ্ক কিন্তু, হ্যাঁ যথেষ্ট কনসেপচুয়াল এটা। এরপরে দেখি আর কোনো প্রবলেম আছে নাকি? আছে। দুটি ফাঁপা গোলকের পৃষ্ঠে চার্জ প্রদান করা হয়েছে। ভিডিও কি রেকর্ড হচ্ছে ঠিকঠাক মতো? আচ্ছা দেখো, চিত্রে দুটি ফাঁপা গোলকের পৃষ্ঠে চার্জ প্রদান করা হয়েছে। দুটোটা গোলকে কিন্তু ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন, কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, ব্যাসার্ধগুলো ভিন্ন। দুটোটাতে চার্জও ভিন্ন ভিন্ন, একটা -2.25 ন্যানোকুলম আর একটা হচ্ছে 6 ন্যানোকুলম। কথা বুঝিও। তাইলে আমাদের এখন যদি আমি কাজ করি কি করব দেখো স্যার, সবাই মনোযোগ দিও। আমাদের এখানে গোলকদ্বয় একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিলে গোলকদ্বয়ের চূড়ান্ত চার্জের পরিমাণের তুলনা বিশ্লেষণ করো। দেখো, যদি এরা একই ব্যাসার্ধের হতো এবং এদের চার্জ যদি একই হতো, তাইলে হচ্ছিল এদের পৃষ্ঠে বিভবও সেম হতো। বিভব সেম হইলে দেখো বিভব সেম হতে পারতো। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছিল, দুইটা বিন্দু চার্জকে যখন স্পর্শ করানো হয় বিন্দু চার্জ, তখন হচ্ছিল এদের মধ্যে যখন দুইটাকে ইয়ে করবো প্রত্যেকটার মধ্যে চার্জ সমান হয়ে যায়, Q1 Q2। দুইটা বিন্দু চার্জকে স্পর্শ করাইলে Q1 Q2 সমান হয়ে যায়, এবং সেটা হচ্ছিল এটা হচ্ছিল কিউ ধরতে পারি আমরা। সেই কিউটা হচ্ছিল মানে দুইটাকে স্পর্শ করাইলে বা তার দ্বারা যুক্ত করলে দুইটা বিন্দু চার্জকে, তখন এদের দুজনের চার্জ সেম, এবং সেটা হবে Q1 এবং Q2 এর এভারেজ। এটা ধরো +10, এটা ধরো -20, তাহলে এটা হচ্ছিল যোগ করলে এদেরকে আমি -10 2 দ্বারা ভাগ করলে তাহলে এটা -5 হবে। তখন এরকম দুইটা বিন্দু চার্জকে যখন আমরা ইয়ে করবো তখন তাদের গড় মানটাই হচ্ছে হলো কি, এটা কি ঘটে আসলে জিনিসটা চিন্তা করো। একটা বিন্দু চার্জ এখানে আরেকটা বিন্দু চার্জ, বা হচ্ছে এদেরকে যখন স্পর্শ করাইলে আমরা জানি হচ্ছে হলো বিন্দু চার্জগুলা কি হয় বলতো, একটা থেকে আরেকটাতে হচ্ছে হলো কি, একটা থেকে আরেকটাতে কি নিবে। কথা বুঝিও কিন্তু, একটা থেকে মানে আমরা জানি উচ্চ বিভব থেকে সাধারণত এমনি নর্মালি হচ্ছিল একটার মধ্যে ধনাত্মক চার্জ আর একটা ঋণাত্মক চার্জ। তাহলে ঋণাত্মক চার্জ যেটা ওইটার বিভব কম, যেটা ধনাত্মক চার্জ সেটা বিভব উচ্চ। তাইলে হচ্ছিল এদের মধ্যে হচ্ছিল ঋণাত্মক ইলেকট্রনের যেখানে হচ্ছিল নিম্ন বিভব থেকে ইলেকট্রন কোন দিকে যাবে বলো তো, উচ্চ বিভবের দিকে যাবে। গিয়ে হচ্ছিল দুইটার মধ্যে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে হলো বিভব সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে চার্জের কি হবে, আদান প্রদান হবে। ঠিক আছে? তো এখানে ব্যাপারটা, এখানে যেহেতু এগুলো বিন্দু চার্জও না, আবার হচ্ছে হলো কি এই দুইটার মধ্যে চার্জ সমান হয়ে গেলে কিন্তু তখন হচ্ছে হলো কি বিন্দু চার্জ, তো দুইটা চার্জ সমান হয়ে গেলে বিভব সমান হয়ে যাবে, তখন হচ্ছে হলো আমাদের কোনো প্যারা নেই। কিন্তু যদি হচ্ছে হলো এগুলা গোলক হয় এবং তাদের ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন হয়, অথবা ব্যাসার্ধ একই চার্জ ভিন্ন ভিন্ন হয়, তখনও কিন্তু বিভব ক্যাচাল আছে, বিভব কম বেশি হবে। তো আসলে বিভব যখন কম বেশি হবে বিন্দু চার্জ হবে না, বিন্দু চার্জ হইলে দোনোটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা আসবে তাই হচ্ছে ওদের স্পর্শ করানোর পর দোনোটা চূড়ান্ত চার্জ। কিন্তু যদি আমাদের এই যে এরকম ব্যাসার্ধওয়ালা থাকে তাইলে হচ্ছে হলো কি ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন গোলকগুলার, অথবা হচ্ছে হলো যদি হচ্ছে তাদের কি সেম হয়, ব্যাসার্ধ সেম কিন্তু চার্জগুলা ভিন্ন ভিন্ন, তখন কিন্তু তাদের পৃষ্ঠে কি হবে, বিভব ভিন্ন ভিন্ন হবে। তো আমাদের এখানে দোনোটা পৃষ্ঠে আগে বিভব বের করতে হবে, তারপর কোন দিক থেকে চার্জ কোন দিকে যাবে বের করবো আমরা। V1 প্রথমটার পৃষ্ঠে বিভব হচ্ছে হলো CQ1 ডিভাইড বাই হচ্ছে হলো কি R1, ওর পৃষ্ঠে বিভব এটা C9 × 10⁹, Q1 হচ্ছে হলো -2.25 × 10⁻⁹। R1 কত 0.15 এটা। তো এখান থেকে বিভবটা কত বাইর করে ফেলবা। এবার V2 দ্বিতীয়টার পৃষ্ঠে
v2 হবে হচ্ছে CQ2 ডিভাইড বাই কি R2, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, Q2 কত, Q2 হচ্ছে -6 ইন্টু 10 ইনভার্স কত 9 ডিভাইডেড বাই হচ্ছে R2 কত, এটার ব্যাসার্ধ 0.25। এই আচ্ছা, এগুলো বের করে নাও, যে যত বেশি মাইনাস সে তত ছোট হবে। দেখো 2.25 ইন্টু 10 ইনভার্স 9 ভাগ হচ্ছে হলো ইন্টু হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা হচ্ছে -135 ভোল্ট। আর এটা দেখি 6 ইন্টু 10 ইনভার্স 9 ভাগ হচ্ছে 0.25, এটা হচ্ছে -216। তাহলে এখানে বড় কোনটা, বড় অবশ্যই এটা ছোট, এটা বড়, মাইনাস যত কম হয় তত বড়। তাহলে এখানে V1 গ্রেটার দেন হচ্ছে কি V2। যেহেতু V1 গ্রেটার দেন V2, আমরা জানি হচ্ছে হলো ইলেকট্রন কোন দিক থেকে, ইলেকট্রন মানে ঋণাত্মক চার্জ বেসিক্যালি কোন দিক থেকে কোন দিকে যাবে বলো তো, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। আমরা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ যায়, তড়িৎ প্রবাহের বিপরীত হচ্ছে ইলেকট্রন যায়। তাইলে এখান থেকে দুইটার মধ্যে হচ্ছে হলো এটা নিম্ন বিভব, তাহলে এখান থেকে ইলেকট্রন কি হবে আসবে, যে এখান থেকে ইলেকট্রন কোথায় আসবে বলো তো, উল্টাটাতে আসবে। তাহলে ওইটা থেকে মনে করি কিউ পরিমাণ আধান চলে আসবে, ঋণাত্মক আধান সেটা, যেহেতু আচ্ছা এই V1 গ্রেটার দেন V2 সেহেতু ঋণাত্মক আধান, কি আধান বলো তো, ঋণাত্মক আধান কোথায় যাবে বলো তো, দ্বিতীয় গোলক থেকে নিম্ন বিভব থেকে, গোলক থেকে প্রথম গোলকে আসবে। তাহলে মনে করি দ্বিতীয় গোলক থেকে কিউ পরিমাণ আধান চলে আসবে, কিউ পরিমাণ চার্জ আসবে, চার্জ প্রথম গোলকে আসবে। কতক্ষণ চার্জের আদান প্রদান হবে, যতক্ষণ পর্যন্ত এদের বিভব সেম হচ্ছে না। তার মানে V1, এখন বলো যখন একজন থেকে চার্জ যদি ও থেকে কিউ চার্জ আসে তাহলে ও কিউ চার্জ গ্রহণ করবে, তাহলে ওর চার্জ হয়ে যাবে কত, দেখো তো এই যে Q1 প্রাইম হয়ে যাবে কত, এখন বলো তো Q1 প্রাইম কত হবে, Q1 প্রাইম হবে হচ্ছে হলো Q1 প্লাস হচ্ছে হলো কি কিউ, এটা ও এই পরিমাণ ওর ভিতর চার্জ আছে এখন। আর Q2 প্রাইম যেটা ও তো চার্জ হারাচ্ছে, তাহলে এটা হবে Q2 মাইনাস কিউ। এই চার্জগুলো ঠিক আছে কিনা, আমি কেন জানি এটা একটু উপরে, এটাও একটু উপরে লিখছি, যাক। এরপর আসে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বিভব সমান হবে না, অর্থাৎ নতুন করে বিভব সমান হবে না দুজনের, ততক্ষণ পর্যন্ত হচ্ছে হলো কি এদের চার্জের আদান প্রদান হবে। তার মানে বিভব V1 প্রাইম ইকুয়াল টু V2 প্রাইম হবে, দুটোটা সেম। এবং সেই বিভব হবে আমরা জানি হচ্ছে C ইন্টু নতুন Q1 প্রাইম, এগুলো কি Q2 প্রাইম, তাহলে Q1 প্রাইম ডিভাইড বাই হচ্ছে হলো কি এদের মধ্যবর্তী। এবার আসো বিভব হচ্ছে হলো কি ব্যাসার্ধ হচ্ছে হলো কত, এটা R1, ব্যাসার্ধ চেঞ্জ হয় না, CQ2 প্রাইম ডিভাইড বাই হচ্ছে হলো R2, এরকম না? তো CC দুই পাশ থেকে কেটে দেওয়া যায়, কাটার পর আমাদের আরো ক্যালকুলেশন আছে, Q1 প্রাইম তো আমরা পাইছি, বা R1টা কত, R1 তো 0.15, তাহলে বা দিয়ে আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে Q1 প্রাইম হচ্ছে হলো Q1 প্লাস কিউ ডিভাইড বাই হচ্ছে হলো কি 0.15। দেখো এটা হচ্ছে হলো Q2, এই যে Q2 মাইনাস কিউ ডিভাইড বাই হচ্ছে হলো কত 0.25। এখান থেকে তোমরা Q1 এবং Q2 মান দেওয়া আছে, ক্যালকুলেশন করে কিউ বাই করে ফেলবা। কিউ একটা খুব সম্ভবত নেগেটিভ ভ্যালু আসবে, আমি যেহেতু নেগেটিভ ধরছি। দেখো Q1 এবং Q2 মান পাই, তো এখান থেকে ক্যালকুলেশন করে তুমি এখন কিউ বাই করো। তাহলে আমাদেরকে বলছে গোলকদ্বয়ের চূড়ান্ত চার্জের পরিমাণ, তাহলে কিউ যদি আমি পেয়ে যাই তাহলে চূড়ান্ত চার্জ, এখান থেকে চূড়ান্ত চার্জ মানে এই যে Q1 এর সাথে কিউ যোগ করে দাও, আবার Q2 এর সাথে হচ্ছে এই যে Q2 এর সাথে Q2 থেকে এই যে এটা বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে কি চূড়ান্ত চার্জ পেয়ে যাবা। এই দুটোটা হচ্ছে চূড়ান্ত চার্জ। এটা হচ্ছে হলো কি পরিমাণ চার্জ নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, মানে এটা ঋণাত্মক চার্জ নিম্ন বিভব থেকে চলে আসছে। বলো ঠিক আছে কিনা, পারবা না ইনশাল্লাহ? এই তাহলে আমাদের এখন হচ্ছে হলো এরপরের প্রবলেমে আমরা চলে যেতে পারি। এখানে একটা জিনিস দিছে অঙ্ক, যথেষ্ট সুন্দর কোশ্চেন। চিত্রে একটি বৃত্তাকার পথের এ এবং বি বিন্দুতে দুটি চার্জ স্থাপন করছে, এ এবং বিতে নিচে আর ওই পাশে।
স্থাপন করছে বৃত্তের কেন্দ্র পি, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে সব দিকে পি, তার মানে এইদিকে এটাও 15 সেন্টিমিটার, এটা 15 সেন্টিমিটার, এটা 15, এটা 15। আচ্ছা, আমরা বলছে এ বি বি সি সি ডি ডি এ, এই যে এ বি বি সি সি ডি ডি এ, ঠিক আছে। এটা এমনিও আমরা জানি হচ্ছে বৃত্তের হচ্ছে কি এই চারটা অংশ, এইটা এটা এই পরিধির 4/1, এটাও পরিধি 4/1, এটাও পরিধি 4/1। পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, তাহলে এখানে দেখো তড়িৎ প্রাবল্য তো ব্যাসার্ধ দেওয়া আছে না, এই চার্জের জন্য এখানে একটা প্রাবল্য বের করবে, এটা প্লাস, তো এটা যেহেতু প্লাস ওকে বিকর্ষণ করবে এর এইদিকে, এইদিকে হবে, এটা এইদিকে। আমি এটা আর করাচ্ছি না, ওর জন্য ন্যানো কুলম থেকে 10⁻9 দিয়ে গুণ করে কুলম্বে নিয়ে যাবা, তাহলে ওর জন্য প্রাবল্যটা এইদিকে, এটাও যেহেতু 8 × 10⁻9 কুলম্ব হবে, এটার জন্য ব্যাসার্ধ দেওয়া আছে যে দূরত্ব এটা, তাহলে ওর দূরত্ব এটা এইদিকে হবে হলো E2, তাহলে এটা এইদিকে। দেন এই যে দেখো E2 এইদিকে কাজ করতেছে, E1 এইদিকে কাজ করতেছে, এদের মধ্যবর্তী কোণটা কত? 90 আলফা, আলফা 90 ধরে তুমি E বের করবা, তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার E1 বের করা, এটার জন্য এখানে প্রাবল্য এবং সেটা কোন দিক বরাবর, এত নিউটন পার কুলম্ব, তো এটা যেহেতু প্লাস চার্জ তাহলে উপরের দিকে হবে এসি বরাবর। আর এটার জন্য হচ্ছে হলো এখানে যখন প্রাবল্য বের করবা তাহলে E2 হবে, এটাও প্লাস চার্জ, তাহলে বিন্দুর দিকে, চার্জ থেকে বিন্দুর দিকে, তাহলে এটাও এত নিউটন পার কুলম্ব বের হবে তোমাদের, এটা হবে কি বি ডি বরাবর। তারপর এদের মধ্যবর্তী কোণ যেহেতু এটা বর্ধিত করবে, এটা বর্ধিত করবে, তারপর হচ্ছে আলফা ইকুয়াল টু কত? 90 ধরবো, আলফা 90 ধরলে ওই যে ই ইকুয়াল টু হচ্ছে হলো কি √/(E1 E2 স্কয়ার 2E1 E2 cos আলফা, আলফা 90 মানে 0 cos 0, এরপরে এখান থেকে তুমি হচ্ছে ক্যালকুলেশন করে বের করে ফেলবা। দেখো উদ্দীপকের পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান পারবা না ইনশাল্লাহ? সব যদি করাই দেয় তোমরা কি করবা? তোমরা চিন্তা করতে হবে না, তোমাদের চিন্তা শক্তিটাও দরকার আছে, তো তোমরাও সলভিং ক্যালকুলেশন একটু করতে জানতে হবে, তো করতে হবে, ঠিক আছে। এটা তুমি বলো স্যার কেন করাচ্ছেন না? অলরেডি প্রাবল্য কীভাবে নির্ণয় করতে হয় প্রাবল্যের অনেকগুলো ভিডিও দিছি, প্রাবল্যের একটা ভিডিও দিছি কত লম্বা, অনেকগুলো কনসেপ্ট করাইছি, প্রাবল্যের অঙ্ক ওইগুলো পারতে হবে, এত সোজা জিনিস না পারলে হবে না। এরপরে আসো এখানে বলছে চলো সি ও ডি বিন্দুর সাথে একটি পরিবাহী তার যুক্ত করলে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো কোন দিকে গতিশীল হবে। এই তো পেয়ে গেছে, আর একটা মজার কোশ্চেন, এটাও তোমরা করবা। সি, এই যে এই সি বিন্দু এবং কোন বিন্দু? ডি বিন্দু, এই যে ডি, এটা যদি একটা তার দ্বারা যুক্ত করি, আমারে বলছে হলো কি এটা তার দ্বারা যুক্ত করলে আমাদের কি হবে, কোন দিকে হচ্ছে ইলেকট্রন যাবে, কোন দিকে ইলেকট্রন যাবে। এটা কেমনে করবো বলো তো? এটা মনে হচ্ছিল এই 25-এ আসে না, এটা 23-এ আসছে। আচ্ছা যাক, এই দুই বিন্দুর মধ্যে হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কি যাবে বলো তো? ইলেকট্রন যাবে। আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের বিপরীতে ইলেকট্রন, তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হচ্ছে কি ইলেকট্রন যাবে। এই দুই বিন্দুতে এখানেও বিভব বের করতে হবে, এখানে বিভব বের করতে হবে, আর কিছুই না। দেখো তাহলে প্রথমে আমাদের কাজ কি হচ্ছে কোথায়? এইবার দেখো এখানে একটা যখন বিভব বের করবো, এখানে বিভব বের করবো, এখানে বিভব কার জন্য হবে? ওর জন্য বিভব আছে, ওর জন্য বিভব আছে। তো আমাদেরকে এই যে এগুলো যেহেতু হচ্ছে একটা জিনিস চিন্তা করো তো, এইটার জন্য এখানে বিভব বের করতে হলে এই দূরত্বটা লাগবে, আচ্ছা লাগবে। আবার এটার জন্য যখন তুমি এখানে বিভব বের করবা তখন এই দূরত্বটা লাগবে, ঠিক আছে। এই দূরত্বটা লাগবে না কিন্তু আমাদের এইটা লাগবে না, এই দুইটা দূরত্ব লাগবে। এবং যেহেতু এই অংশগুলা দেখো এটা আর এটা কিন্তু সেম, কারণ হচ্ছে আমাদের এইটা যদি এভাবে চিন্তা করি, এইগুলো হচ্ছে আসলে এরকম একটা, এটা যা, এটা তা, এটা তা, এটাও তা, তাই না? এগুলো কিন্তু আমরা বলতে পারি এখান থেকে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে এটা তো লাগবে না এমনিতে, এটা আমরা এমনিতে না আঁকলেও চলে, আবার এটাও লাগবে না আঁকলে চলে। তাহলে আমাদের এখানে লাগবে কিন্তু হচ্ছে এই দূরত্ব, যে এটাও আর এটাও কিন্তু আর, তাহলে সিবি এবং মানে বিসি এবং হচ্ছে কি ডিএ, বিসি এবং কি ডিএ, এটা লাগবে। এবং সেটা হচ্ছে কিভাবে পাবে তুমি? এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ অতিভুজ না, এটা অতিভুজ তো 8টা, তাহলে অতিভুজ হবে √/() হচ্ছে কি এই ব্যাসার্ধ স্কয়ার, আর স্কয়ার প্লাস এটাকে আর, এটা এই যে এই আর এর কথা বলতেছি আমি, এটা হচ্ছে আমি এটার আর না লিখি, এটা হচ্ছে আর, এটাও আর, এটাও আর, এটাও আর, তো এগুলা। তাহলে আমাদের ব্যাসার্ধ দেখো আমি পিথাগোরাস অ্যাপ্লাই করবো, ডিপিএ সমকোণী ত্রিভুজে এই যে এটা অতিভুজ, এই দুইটা হচ্ছে কি তাহলে আর স্কয়ার প্লাস আর স্কয়ার, তা আরগুলা কত? 15 সেন্টিমিটার, তাহলে তুমি 0.15 স্কয়ার প্লাস 0.15, এই তো হয়ে গেছে। এইটা যখন তুমি পেয়ে যাবে এত মিটার, তাহলে তোমার কাজ কিন্তু অর্ধেক শেষ। এবার তুমি কি করবা?
যখন তুমি সি বিন্দুর বিভব বের করবা, কি সি বিন্দুর বিভব, দেখ ভিসি এই বিন্দুতে ওর জন্য বিভব আছে, ওর জন্য বিভব আছে, তাহলে কয়টা বিভব? দুইটা, ভি1 প্লাস তাহলে ভি2। আচ্ছা, সি কিউ1, এই যে এটা কিউ1 চলো কিউ1 ডিভাইড বাই এই যে এখান থেকে এই বিন্দুর দূরত্ব কত বলো তো? 2r না? তাহলে এটা হবে কত? 2r প্লাস সি ওর জন্য এখানে যখন বিভব হবে তাহলে সি কিউ2 ডিভাইডেড বাই যে আর2 সেটা কত? এই যেটা, এটা অলরেডি হচ্ছিল এখানে আমরা বাইর করছি, এই যে এখানে দেখো এই যে। অথবা তুমি চাইলে কেউ কিন্তু এইভাবে অঙ্ক না করে আরও করতে পারো, কোনো ব্যাপার না, আর দিয়ে রাখতে পারবো, পরে আর এর মান বসাইলা। এই যেটা, এটা 2r স্কোয়ার, 2r স্কোয়ার মানে কি? √2r। এই জিনিসটাই হচ্ছিল কি? তাহলে √2r এভাবে। এইবার এখানে সি কিউ1 কিউ2র মান বসাও, আর গুলার মান বসাও। আর এর মান তো তুমি তো 15 সেন্টিমিটার জানো, 0.15। তাহলে এখান থেকে তুমি কি সি বিন্দুর বিভব পেয়ে যাবা। এবার আসো ডি বিন্দুর বিভব বের করতে হবে। ডি বিন্দুর বিভব দেখো, ডি বিন্দুর বিভব ভিডি। এই বিন্দুটাতে কয়টা চার্জের জন্য বিভব আছে? ওর জন্য বিভব আছে, আবার কি ওর জন্য বিভব আছে না? তাহলে এটার জন্য যখন বিভব বের করবো, এটা হচ্ছে ভি1, এটার জন্য যখন বিভব বের করবো ধরো ভি2, তাহলে দুটো যোগ করতে হবে, তাইলে তো পাবো। এর জন্য যখন এখানে বিভব বের করবো সি কিউ1 ডিভাইড বাই এই দূরত্বটা কত? এই যে ডি এ লিখে রাখছি তো, এটা এই যে বিসি এবং ডি এর সমান, এটা যা এটাও তো কি তা, তাহলে এটা কত? √2r প্লাস ওর জন্য যখন বিভব বের করবো সি, এটা হচ্ছে কিউ2 ডিভাইড বাই এখান থেকে এই বিন্দুর দূরত্ব, চার্জ থেকে বিন্দুর দূরত্ব কত? 2r, বেশটা আর কি 2r। এখানে তুমি কিউ1 কিউ2 সি আর এর মান বসাই দাও, তাহলে এত ভোল্ট পাবা। এই দুইটা করার পর তুমি দেখবা যে হচ্ছিল কোনটা উচ্চ ভোল্ট কোনটা নিম্ন ভোল্ট, মানে হচ্ছে কোনটা উচ্চ বিভব কোনটা নিম্ন বিভব। নিম্ন বিভব থেকে ইলেকট্রন কোন দিকে? উচ্চ বিভবের দিকে যাবে। আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ যায়, তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কি ইলেকট্রন যাবে, সোজা হিসাব। এরপরে আসেন, আর কোনো প্রবলেম আছে? এটা তোমরা পারা উচিত, যে কোনো চার্জকে ডি বিন্দু হতে পি বিন্দুতে আনতে কৃত কাজ। আচ্ছা, ডি বিন্দু থেকে পি বিন্দুতে, ডিতে, এখান থেকে এখানে কোনো চার্জ দেওয়া নাই, দেখো 3 কোণায় 3টা চার্জ আছে একটা আয়তক্ষেত্রে, এখানে আনতে হবে। আচ্ছা, যে কোনো চার্জ, মনে করি কিউ চার্জকে আনবো, তাইলে মনে করি কিউ আধানকে আনতে সম্পাদিত হবে কিনা? অবশ্যই হবে। মনে করি কিউ চার্জকে কোত্থেকে? ডি হতে পিতে নেয়া হবেই লিখলাম। এবার আসা হচ্ছে আমাদের এই কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু, যদি এই দুই বিন্দুর মধ্যে, যেহেতু ডি থেকে পিতে নিচ্ছি, ডি এবং পি এর মধ্যে যদি বিভব পার্থক্য থাকে তাহলে আমাদের কাজ করতে হবে, তাই না? তো এখন আমি দেখো এটা জানি হচ্ছিল আমরা কিউ ভি2 মাইনাস ভি1, তাই না? এখানে কিউ জানি না কত, যে কোনো মানের চার্জ বলছি, যে কোনো মানের চার্জ, এই জন্য কিউ ধরছি। ভি2টা কত? কোথায় নিব? পিতে নিব, এই জন্য ভিপি মাইনাস কি ভিডি, ডি থেকে নিব। তাহলে আমাদের এখন কাজ হচ্ছিল ভিপি এবং ভিডি বের করা, কথা বুঝিও, ভিপি এবং কি বের করা? ভিডি বের করা। আগে দেখো ভিডি। আচ্ছা, তোমরা কি জানো এখানে বিভব কার কার জন্য তৈরি হবে? ওর জন্য বিভব হবে, ওর জন্য বিভব হবে, ওর জন্য বিভব হবে না, সরি, ওর জন্য এখানে বিভব, ওর জন্য বিভব, ওর জন্য বিভব, তিনজনের জন্য বিভব। তাহলে এখানে কয়টা বিভব? ভি1 প্লাস ভি2 প্লাস ভি3, তিনটা। তো আমরা যদি কিউ1 এর যে এটার জন্য করি, এই যে এটা সবগুলো বাহু কিন্তু 1 মিটার, যদিও দেখতে এটা আয়তন ক্ষেত্রের মতো, এটা একটা বর্গক্ষেত্র, এটা কি বর্গক্ষেত্র, বাহুগুলো দেওয়া আছে 1 মিটার করে। তাহলে ডি বিন্দুতে 3টা চার্জের জন্য বিভব, তবে 3টা চার্জের জন্য বিভব বের করতে গেলে তোমার কিন্তু কি এই চার্জ থেকে বিভব বের করতে, মানে ভি3 বের করতে গেলে ওর জন্য এখানে ভি3, ওর জন্য হচ্ছে ভি1, মানে কিউ1 এর জন্য ভি1, এখানে কিউ2 এর জন্য ভি2। এই ভি2 বের করতে গেলে তোমার এই কর্ণ লাগবে, এই কর্ণ আর এই কর্ণ তো সেম, তো কর্ণ দুটোটা আমরা বের করে রাখবো। দেখো, কর্ণ বের করতে হলে তোমাকে কি করতে হবে? এই জায়গায় কর্ণটা, যে কোনো একটা ত্রিভুজ নাও, বিসিডি সমকোণী ত্রিভুজে, আগে রাফে তুমি এটা করে নিতে পারো, অথবা এখানে আমি যদি করি, তোমরা চলো কর্ণ বের করতে হবে, মোদ্দা কথা। তো কর্ণ হচ্ছে হলো বিসিডি সমকোণী ত্রিভুজে, তোমরা তোমাদের মতো করে করো না, তাড়াতাড়ি করবা তোমরা, ঠিক আছে?
এখানে হচ্ছে হলো আমি যদি হচ্ছে হলো কি বের করতে পারি, বিডি ইকুয়াল টু হবে √1² প্লাস 1², তাহলে √2 মানে হয় 1.41 এত মিটার। যাক, বিডি যদি পেয়ে যাই তাহলে আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এবার আমাদের হচ্ছে হলো কি, তাহলে বলো তো ডি বিন্দুতে হচ্ছে হলো B1 প্লাস B2 প্লাস B3, তাহলে B1 হবে হচ্ছে হলো Q1 এর জন্য, তাইলে CQ1/R1, R1 এটা আমি R1 দিতে পারি, এটা Rই লিখতে পারি, এগুলো আমরা সবগুলো R লিখতে পারি, যেহেতু এই দূরত্বগুলো সেম তাহলে এটাকে R লিখতেছি। তাহলে এটা থেকে এটা দূরত্ব ডি এর দূরত্ব কত, R, তাহলে এটাকে আমি R1 না লিখে R লিখলাম, প্লাস V2 Q2 চার্জের জন্য, তাহলে Q2 চার্জের জন্য হবে দেখো CQ2, এই R যেটা এটা হবে হচ্ছে এটা বিডি, এটা কত বিডি, কারণ এই চার্জের জন্য এখানে বিভব বের করতে হলে দূরত্ব পুরোটা লাগবে, তাহলে এটা প্লাস C ইন্টু Q3 ডিভাইড বাই R তো 1 আমি জানি, এই জন্য R ধরছি এটাকে। দেখো এই যে ওর জন্য এখানে বিভব হবে এটা, তাহলে এগুলো এখন এবার Q1 Q2 R BD এগুলো সব জানা যাচ্ছে, সব এখানে বসিয়ে দাও, এখানে এত ভোল্ট চলে আসবে। বলো পারবা কিনা? ক্যালকুলেশন তোমাকে করতে হবে, আমি সব বুঝে দিছি, করে দিছি তো বলতে গেলে। এবার তোমার বের করতে হবে কোথায়, পি বিন্দুর বিভব। এই পি বিন্দুর বিভবটা বের করতে হলে পি বিন্দুতে কার কার জন্য বিভব আছে, ওর জন্য বিভব আছে, ওর জন্য বিভব আছে, ওর জন্য বিভব আছে। এবং একটা জিনিস খেয়াল করছো, এটার জন্য এখানে বিভব যায়, এটার জন্য বিভব, এটার জন্য বিভব বের করতে গেলে দূরত্ব যেগুলো লাগবে আমাদের এগুলো সবগুলো সেম এক্স, সেটা হচ্ছে কত এখানে এক্স গুলা। এই জিনিসটা আমি যদি একটু চিন্তা করো না, দেখো না এই সবগুলা চার্জ থেকে দূরত্বটা হচ্ছে কি কর্ণের অর্ধেক, তো কর্ণ অলরেডি বিডি, এই যে বিডিটা বের করছি না, এটার অর্ধেক আর কি, তাহলে এক্স হচ্ছে এখানে কত বলো তো বিডি ডিভাইড বাই 2, তাহলে এটা হচ্ছে বিডিটা হচ্ছে √2, তাহলে √2 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 1/√2, 1/√2 মানে 0.707 এরকম কিছু। আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে কাজ শেষ, এর জন্য বিভব, এর জন্য বিভব, এর জন্য বিভব, তাইলেই তো তিনটা ভিপি পেয়ে যাব, মানে V1 প্লাস V2 মানে তিনটা চার্জের জন্য V3। এখন এবং একটা জিনিস মজার, চার্জগুলো থেকে এদের দূরত্বগুলো সেম সবগুলা, তাহলে এটা C হবে হচ্ছে Q1 চার্জের জন্য এখানে যদি বিভব বের করি CQ1/X, প্লাস দ্বিতীয় চার্জের জন্য এটার জন্য CQ2 ডিভাইড বাই X, প্লাস CQ3, এটা মাইনাস সহ কিন্তু মাইনাস, যেগুলো মাইনাস আছে মাইনাস সহ বসাইতে হবে, Q3 ডিভাইড বাই হচ্ছে X। এখানে X অলরেডি উপরে জেনে গেছো, তুমি কি C জানো, Q1 Q2 Q3 প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এখান থেকে তুমি এত ভোল্ট পেয়ে যাবা। তারপর হচ্ছে সেই এই ভিপি এবং এই বিডি তুমি এখানে বসিয়ে দাও, তাইলে দেখবা যে হচ্ছে W ইকুয়াল টু এত কিউটা থেকে যাবে এত জুল, তাহলে তোমাকে এই পরিমাণ কাজ করতে হবে, যে কোনো পরিমাণ হচ্ছে কি চার্জকে হচ্ছে স্থানান্তর করতে হবে। সেই জন্য এরকম অনেক সময় দেখো, আমি দুইটা বিন্দু দিয়ে একটু কিছু একটা কথা বলি, বা হচ্ছে একটা জাস্ট অল্প 1-2-3 মিনিট লাগবে আমাদের বুঝাইতে। এটা আমি ধরো বললাম এরকম, এখানে 4টা চার্জ আছে, Q1 Q2 Q3 Q4। আমি তোমারে বললাম এখানে এটা ধরো পি বিন্দু, আমি তোমারে বললাম যে কোনো মানের একটা চার্জকে পি বিন্দু ডি থেকে, এটা ধরো ডি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি থেকে পিতে আনতে কৃত কাজ কত, যে কোনো মানের। তাহলে কিউরে আনতেছি আমি, ধরো মনে করি মনে কিউকে আনতেছি, কিউটা কিন্তু এখানে নাই, কিউকে এখান থেকে আনবো। এ কিন্তু এখানে Q3 বসে আছে, এখানে Q4 বসে আছে, এখানে Q2 বসে আছে, Q1, ওর জন্য এখানে দেখো, এখানে প্রথমে ওর জন্য বিভব বের করবো, ওর জন্য তো এখানে নিজের কোনো বিভব থাকবে না, ওর জন্য বিভব বের করবো, ওর জন্য বিভব বের করবো, ওর জন্য এখানে বিভব বের করবো, তাহলে এখানে এই বিন্দুর বিভব বের হবে। যে কোনো সিচুয়েশনে দিতে পারে, এটা মানে এরকম বর্গই হবে এরকম না, ত্রিভুজের মাথায় দিয়ে দিতে পারে যে কোনো। তো আমি ওরে কিন্তু মুভ করাচ্ছি না, আমি মুভ করাচ্ছি কাকে, কিউ নামের একটা চার্জকে এখান থেকে এখানে নিচ্ছি। যখন তুমি এখানে বিভব বাইর করবা তখন এটার জন্য বিভব আছে, এটার জন্য বিভব আছে, এটার জন্য বিভব আছে, এটার জন্য তো এখানে বিভব আছে, কারণ আমি ওরা তো মুভ করাচ্ছি না, ও তো এখানে আছে, বাইরে থেকে আরেকটারে আমি এখান থেকে এখানে আনতেছি, তাহলে ওর জন্য এখানেও বিভব নাই, ওর জন্য এখানেও বিভব আমি হিসাব করবো না, কিন্তু ওর জন্য ও এখানে বসে আছে তাই ওর জন্য এখানে বিভব নাই, কিন্তু কত হচ্ছে ওর জন্য তো এখানে বিভব আছে, তখন এটাও নিতে হবে।
তাহলে এখানে বিভব বের করার সময় ওর জন্য বিভব নিব, ওর জন্য বিভব নিব, ওর জন্য বিভব নিব। কিন্তু এখানে বিভব নেওয়ার সময় ওর জন্য বিভব লাগবে, ওর জন্য বিভব লাগবে, ওর জন্য বিভব লাগবে, ওর জন্য বিভব লাগবে। কথা বুঝাতে পারছি? কিন্তু যদি যে কোনো মানের কিউ না নিয়ে শুধুমাত্র কারে এর এই স্থানান্তর করি, দেখো এখানে বিভব বের করার জন্য ওর জন্য তো এখানে বিভব নির্ণয় করব না, তাহলে ওর জন্য, ওর জন্য, ওর জন্য তিনটা যোগ করলে এখানকার বিভব পাবো। কিন্তু এই চার্জটাকে ধরো এখানে নিচ্ছি, তাহলে যখন এই চার্জটাকে এখানে নিব তখন ও তো মুভিং চার্জ, তখন ওর জন্য এখানেও বিভব নাই, এখানেও বিভব হিসাব করবো না, ওর জন্য এখানেও বিভব হিসাব করবো না, খালি তাহলে এখানে বিভব হিসাব করবো ওর জন্য, ওর জন্য, ওর জন্য। তার মানে যাকে আমি নাড়াচাড়া করব বা যাকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিব তার জন্য আমি কোনো বিন্দুতেই বিভব ধরবো না। বাট কোনো একটা বিন্দুতে যদি আমি একটা চার্জকে স্থির রাখি, ওই বিন্দুতে ওর জন্য কোনো বিভব নাই, কিন্তু এই বিন্দুতে থাকবে, আশেপাশে অন্য বিন্দুতে থাকবে। অন্য চার্জটাকে মুভ করলে তখন আমার ওই চার্জের জন্য, মানে ওই চার্জের জন্য হচ্ছে কোনো বিভব নির্ণয় করবো না, কিন্তু ও তো বসে আছে, ওর জন্য এখানে বিভব থাকবে। কিন্তু আর ওরেই যদি মুভ করি তাহলে হচ্ছে কি ওর জন্য এখানে বিভব থাকবে না। এই যে এটার জন্য ঠিক সেম, এটাকে যদি এখানে স্থির রেখে এখান থেকে একটা চার্জকে এখানে নেই, তাইলে ওর জন্য এখানে বিভব নাই, কিন্তু ওর জন্য এখানে বিভব থাকবে, কারণ ও তো এখানে বসে আছে, বসে থাকলে এখানে হচ্ছে বিভব তৈরি করবে। কিন্তু যদি আমি ওরেই এখানে আনি তাহলে ওর জন্য এখানে আর বিভব নিতে হয় না, তখন শুধু বিভব নিব কি ওর জন্য বিভব, ওর জন্য বিভব, ওর জন্য বিভব, এরকম। তাইলে যেই চার্জটাকে আমরা স্থানান্তর করছি ওই চার্জটা কি করব না বলো তো, ওই চার্জটার জন্য বিভব নিব না আমরা কৃতকাজ বের করার সময়। আর সব সময় একটা চার্জকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে কৃতকাজ W = V2 - V1, মানে যে বিন্দুতে নিছি ওই বিন্দুর বিভব মাইনাস হচ্ছে যে বিন্দু থেকে নিছি ওই বিন্দুর বিভব। ঠিক আছে, দেখি এরপরে কি ম্যাথ আছে। আচ্ছা, এটা আমাদের ফেসবুক গ্রুপ, আর কোনো ম্যাথ নাই আজকে, এটা হচ্ছে ফেসবুক গ্রুপ। তোমরা এখানে আমার সাথে অ্যাড হয়ে, মানে এই গ্রুপে অ্যাড হয়ে আমার সাথে কানেক্টেড থাকতে পারো। আমি চেষ্টা করলাম অনেকগুলা কনসেপ্ট এখানে ক্লিয়ার করার, জাস্ট একটা মাঝখানে একটা অঙ্কের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে, আমি বুঝতেছি না আমার ভুল হচ্ছে না মনে হয়। তারপর যদি ভুল হয়ে যায় কনসেপচুয়ালি অঙ্কটার মধ্যে, তাহলে তোমরা হচ্ছে সঠিকটা কমেন্ট সেকশনে জানাই দিও। হ্যাঁ, আমার কেন যেন মনে হচ্ছে এই অঙ্কটার মধ্যে, এই যে এখানে এই অঙ্কটার মধ্যে এই বাহুগুলার কোনোটা দেওয়া থাকবে। ঠিক আছে, এই বাহুগুলার দেওয়া থাকলে, দেওয়া ছিল বলেই দেওয়া থাকলে আমরা এখান থেকে থিটাটা হয়তো সমবাহু ত্রিভুজ হলে 60 ডিগ্রি, বাট সমবাহু ত্রিভুজ না হইলেও কি করা যাবে না, এই বাহু জানা থাকলে আর এই বাহুতে 1 মিটার, তাহলে এখান থেকে একটা লম্ব টেনে এইটুকু 0.5 এটা নিয়ে তারপর এখান থেকে আমি এই থিটাটা বের করে নিতে পারবো। ওই থিটাটা আমি যদি এখানে বসাই তাহলে কিন্তু আমি ভরগুলা পেয়ে যাব। এই অঙ্কটা আমার কাছে মনে হচ্ছে এরকম হবে আর কি। তারপর আমি কনসেপ্টটা হয়তো এমন হইতে পারে না, আমার মাথায় এই মুহূর্তে আসছে না কনসেপ্টটা, বা অন্য কোনোভাবে হয়তো সলভ করে ফেলা যাবে, যেটা আমার মাথায় আসছে না। তোমাদের মাথায় আসলে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, অন্যরা জেনে নেবে ইনশাল্লাহ। আর যদি কি আমার এটা ঠিকঠাক থাকে বা ডাটা আসলে প্রশ্নের মধ্যে আরও এক্সট্রা থাকে, তাইলে তো থাকলোই, তাইলে তুমি এভাবে সলভ করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা। এরপর আরেকটা বলছিলাম এখানে এদের মধ্যকার কি ওই যে মহাকর্ষ বল মানে আকর্ষণ বল এবং বৈদ্যুতিক বিকর্ষণ বল দুইটা সমান ধরে, ওইটা এভাবে বেসিক্যালি আসার কথা না, এদেরকে ঝুলাইছে মানে এখানে ঝুলাইছে, এরা বিকর্ষণের কারণে দিয়েই গেছে। আর কি আমাকে এই কনসেপ্টটা দিয়েই করার কথা। ঠিক আছে, ওইটা দিয়ে হয়তো না, ওইভাবে হয়তো কি এখানে যদি আমি একটা বস্তু এখানে একটা বস্তু রাখি দেই, ঝুলাইছি যে মানে এখান থেকে এভাবে রেখে দিছি, মানে সুতা দিয়ে ঝুলাইছি, তাহলে সুতার টান কনসিডার করতে হবে না। সুতার টান যদি আমি কনসিডার, খেয়াল করো, সুতার টান যদি কনসিডার আমি না করি, সুতার টান তাহলে নগণ্য ধরতে হবে, নগণ্য ধরে সুতার টান নগণ্য, ওর ভরও নগণ্য, মানে ভর নগণ্য বলতে মানে এখানে অভিকর্ষ বলটা নগণ্য, এগুলো বিবেচনা করে তারপর কি জাস্ট পরস্পর আকর্ষণ বলটা আর স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বল, এই দুইটা হিসাব করে আমাদেরকে তখন সমাধানটা করতে হবে, এটাই বলেছি আর কি। তো আমার মনে হয় ওই মহাকর্ষ বল স্থির বৈদ্যুতিক বল ওইভাবে ঝুলাই নাই, আসলে এটা ঝুলাই দিচ্ছে সুতার সাহায্যে, এগুলা বিকর্ষণ করে গিয়ে এভাবে দাঁড়াই আছে, একটা হয়তো সমবাহু ত্রিভুজ গঠন করছে। তারপর আমি প্রশ্নটা আবার চেক করলে বলতে পারবো, তোমরাও একটু চেক করিয়ে প্রশ্নটা। ঠিক আছে, আমি যেখান থেকে প্রশ্নটা তুলছি সেখানে হয়তো এরকম ছিল, আমার টাইপার অথবা ভুল করতে পারে, কোথাও বাহুগুলো হয়তো দেওয়া ছিল আমি ওর তুলে নাই, এরকম হতে পারে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে খুব সম্ভবত ধারক নিয়ে আলোচনা করব, হয়তো দেখি কোন টপিকের পরে আসে ধারাবাহিকভাবে। এটা কিন্তু স্থিরতে 5ম ভিডিও চলে গেল। তোমরা যদি আগের ক্লাসগুলো করো তাহলে এটাও ভালোভাবে বুঝবো আশা করি ইনশাল্লাহ। আর যদি না বুঝো কমেন্ট সেকশনে জানাবে।
আমার যদি কোথাও কনসেপ্টগত বা ক্যালকুলেশনগত কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাও, কোনো সমস্যা নেই। আমরা মানুষ, টিচার, আমাদেরও ভুল হইতে পারে। আর আরেকটা বড় কথা হচ্ছিল ফিজিক্সের সব জিনিস তো আর জানি না আমরা, তাই না? কোথাও না কোথাও ভুল হয়ে যেতে পারে, প্রবলেম সলভিংয়ের থিঙ্কিংয়ে ভুল হইতে পারে, আমার কনসেপ্টটা জানাও ভুল থাকতে পারে। আমাদের টিচাররা আমাদেরকে পড়াইছে, আমরা পড়ছি, বই পড়ে আমরা শিখছি, বিভিন্ন অনলাইন ভিডিও দেখছে অনেকে। আমাদের সময় তো আর অনলাইন ছিল না, আমরা 2015 সালে পরীক্ষা দিচ্ছি, তো ওই টাইমে ইউটিউব থেকে পড়াশোনা করা যায়, অনলাইনে পড়াশোনা করা যায়, এরকম ছিল না কিছু। অন্যরকম পাঠশালার খুব সম্ভবত কিছু ভিডিও 2011-12 সাল থেকে ইউটিউবে পাওয়া যায়, কিন্তু ওইগুলোতে আসে আমরা জানতাম না। আমি তো মনে করতাম ইউটিউবে শুধু খেলাধুলা, নিউজ দেখা যায়, আর হচ্ছে ওই গান শোনা যায়, ঠিক আছে, এই ভিডিও টিডিও দেখা যায় এগুলা। কিন্তু পড়াশোনার এইসব ব্যাপারে জীবনে কোনোদিন শুনিও নাই, আমরা বুঝিও নাই। কখন? 2015 সালে। তো যাই হোক, তো ওই টাইমে হচ্ছিল আমরা এগুলো হচ্ছিল অনলাইন টিচারদের থেকে খুব একটা শেখার সুযোগ পাইনি। আমরা আমাদের অফলাইন টিচাররা যা শিখিয়েছেন আমাদেরকে, বা আমরা বই পড়ে যা শিখেছি, যতটুকু আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে ততটুকুর উপর বেস করেই তোমাদেরকে পড়াচ্ছি। বারবার বলছি, কোথাও যদি কোনো কনসেপচুয়াল ক্যালকুলেশনগত কোনো কিছু ভুল পাও কমেন্ট সেকশনে জানাই দিও। আর যদি হচ্ছে তুমি বুঝো যে না এই জায়গাটা তো স্যার একটা ছোটো ক্যালকুলেশন ভুল হয়েছে, এটা বলার দরকার নেই, এটা সবাই বুঝবে, তাহলে ঠিক আছে, ওকে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আমার জন্য, আমার পরিবারের সদস্যদের জন্য, বিশেষত আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা। আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।